যাওয়ার পূর্বে কিছু কিছু বিষয় আছে, সে বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিয়ে নেই। যেমন বই, লেকচার শিট, রেকর্ডেড ক্লাস এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু ক্লিয়ার করে দিই। যেহেতু আপনাদের এই কোর্সটা প্রায় 8 থেকে 9 মাস সময় হবে, শেষের দিকে গিয়ে দেখা যাবে অনেকের ধৈর্য থাকে না। স্বাভাবিকভাবে এটা হয়ে যায় শেষের দিকে গিয়ে, মানে 5 থেকে 6 মাস পরে গিয়ে দেখা যায় ক্লাসই আর করে না। বা অনেকেই ক্লাস করলে রেকর্ডেড ক্লাস করার চেষ্টা করে, রেকর্ড থেকে দেখার চেষ্টা করে, এবং রেকর্ড থেকে দেখতে দেখতে কয়েকটা ক্লাস দেখার পরে আর রেকর্ডেড ক্লাসও দেখা হয় না। তো আপনারা যেটা খেয়াল রাখবেন, রেকর্ডেড ক্লাসটা শুধুমাত্র দুইটা কাজে ব্যবহার করবেন। একটা কাজ হচ্ছে এই এতগুলো ক্লাসের মধ্যে একটা দুইটা ক্লাস আপনাদের মিস হয়ে যেতেই পারে। একটা দুইটা ক্লাস, এটা খুবই স্বাভাবিক, মানে প্রতি মাসে বলতেছি, প্রতি মাসে একটা দুইটা করে ক্লাস আপনাদের মিস হয়ে যেতেই পারে, এটা স্বাভাবিক। ওই মিসিং ক্লাসগুলো। আচ্ছা, আর একটা বিষয়, পরিচয় পর্বটা আমি নেইনি। অনলাইনে সাধারণত আসলে একজন আরেকজনকে দেখা যায় না, তো আমি অফলাইন ক্লাসে পরিচয়গুলো নেই, বা সবার সাথে পরিচয় পর্বটা থাকে। অনলাইন ক্লাসে সাধারণত এটা করেও আসলে খুব একটা লাভ হয় না, মানে একজন আরেকজনকে দেখা যায় না, বা কথা বলার সময় বোঝাও যায় না। যার কারণে এই পর্বটা আমি শেষের দিকে রাখছি, যদি আমরা এটা মনে করি শেষের দিকে। তো শুরুতে যে বিষয়গুলো আসে সেগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি আর কি। তো দুইটা কাজে ব্যবহার করবেন রেকর্ডেড। একটা হচ্ছে যে প্রতি মাসে 2-3টা ক্লাস আপনার মিস যাবে, এটা খুব বেশি স্বাভাবিক। ওই 2-3টা ক্লাস রেকর্ড দেখে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি লাইভ ক্লাস যখন করবেন, কথাগুলো ভালো করে শুনুন। লাইভ ক্লাস যখন করবেন, মানে যে এখন যে আপনার ক্লাস হচ্ছে, এই লাইভ ক্লাস করার সময় খাতা কলম কোনো কিছু ব্যবহার করবেন না। মানে এটা আমার থিঙ্কিং, আমি আপনার সাথে শেয়ার করছি। আপনার যদি মনে হয় না এটা ঠিক আছে, তবে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। যদি মনে হয় আপনার কাছে না এটা আমার জন্য কমফোর্ট না, তাহলে আপনি এই থিঙ্কিংটা অ্যাপ্লাই নাও করতে পারেন। তো আগে শোনেন, আপনি যখন লাইভ ক্লাস করবেন তখন খাতা কলম কোনো কিছুই ব্যবহার করবেন না। দুইটা হাত গালে দিয়ে মনোযোগ সহকারে আমার কথা শুনবেন। আমি কি বলছি, কি বোঝাচ্ছি ইত্যাদি বিষয়গুলো আপনি বুঝবেন। বা প্রশ্ন করার থাকলে প্রশ্ন করবেন। মানে অঙ্ক বোঝার সময় খাতায় তুলতে গিয়ে যেন অসুবিধা না হয়। মানে যে খাতায় তুলতেছি আবার অঙ্ক বুঝতেওছি, দুইটা কাজ একসাথে করতে গিয়ে যেন অঙ্ক বুঝতে অসুবিধা না হয়। মানে আপনি পুরোপুরি ভাবেই খাতায় তুলবেন না, পুরোপুরি ভাবে আমি কি করাচ্ছি, কি বোঝাচ্ছি, কি দেখাচ্ছি, সব আপনি সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন। এবং পাশাপাশি যদি কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করবেন। এতে করে আপনার বোঝাটা অনেক বেশি ভালো হবে। এবার খাতায় তাহলে কখন তুলবো? পরের দিন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার সিক্রেট গ্রুপে রেকর্ডেড ক্লাসটা অ্যাভেলেবেল হবে। আপনার এই যে ক্লাসটার রেকর্ডটা সিক্রেট গ্রুপে পাবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তার আগে পেয়ে গেলে ভালো, কিন্তু সর্বোচ্চ লিমিট 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আপনি রেকর্ডেড ক্লাস পাবেন। রেকর্ডেড ক্লাস পাওয়ার পরে এই ক্লাস দেখে এইবার আপনি খাতায় সুন্দর করে তুলবেন। আমাকে প্লে করবেন, পজ করবেন, সেই সুযোগ তো আছে এখন। কোথাও যদি সুন্দর করে অনেক বেশি লিখতে হয় লিখবেন। মিউট করে দেন, মিউট করে কথা বলেন। আচ্ছা। তো যে কোন বিষয়ে প্রশ্ন থাকলে প্রথমে করবেন ক্লাসে। আর এই তোলাটা আপনি পরের দিন যখন রেকর্ড পাবেন তখন আপনি খাতায় সুন্দর করে দেখে দেখে তুলবেন। এতে করে আপনার খাতায় তোলাটাও সুন্দর হবে, নোট করাটাও সুন্দর হবে, এবং একটা ক্লাস 2বার করা হলো। বিষয়টা খেয়াল করেছেন যে একটা ক্লাস কিন্তু আলটিমেটলি আপনার কয়বার করা হইলো? 2বার করা হইলো কিন্তু। খাতায় নোট করার জন্য একবার, আর লাইভ ক্লাস মানে যে এখন যে ক্লাস করতেছেন, এখন আপনি শুধু গালে হাত দিয়ে আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো কিছু প্রশ্ন করার থাকলে প্রশ্ন করবেন, আর কোনো কিছু লেখালেখি করবেন না। কথা বুঝতে পেরেছেন? মানে এইটা আমি কি বোঝাতে চেয়েছি, সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। নেক্সট আসি,
সবাই রেগুলার প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। এবার আসি ম্যাটেরিয়াল কি, কোর্স ম্যাটেরিয়াল। কোর্স ম্যাটেরিয়াল সম্ভবত আমি সবাইকেই হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। 12টা লেকচার শিট, নাম্বার সিস্টেম থেকে শুরু করে জিওমেট্রি পর্যন্ত। মানে কম্পিটিটিভ এক্সামের সাধারণত যে কমন সিলেবাসটা খেয়াল করেই বা কমন সিলেবাসটা অনুসরণ করেই সাধারণত যে চ্যাপ্টার গুলো আসার কথা সেইগুলোই আছে। এবং এছাড়াও এই কোর্স ম্যাটেরিয়ালে আপনার ব্যাংক কভার হবে, বিসিএস কভার হবে, স্যাট কভার হবে, ক্যাট কভার হবে, এবং আদার্স কিছু ব্যাংকের কভার হবে এই কোর্স ম্যাটেরিয়ালেই। এবং আপনি যদি চান যে একমাত্র আপনি শুধু এই কোর্স ম্যাটেরিয়ালটা পড়বেন, মানে পিডিএফটা পড়বেন, যে শীট আপনাকে আমি দিয়েছি, যদি আপনি চান শুধুমাত্র এই শীটটা পড়বেন, তবে শুধুমাত্র শীট পড়েও সম্ভব, যদি আপনি চান। ঠিক আছে, শুধুমাত্র কোর্স ম্যাটেরিয়াল মানে হচ্ছে লেকচার শিট পিডিএফ হোয়াটসঅ্যাপে সম্ভবত দিয়ে দিয়েছি, খেয়াল করবেন। না পাইলে আবার নিয়ে ভাইয়া, নিবেন, সমস্যা নেই। ঠিক আছে। হুম। আসসালামু আলাইকুম ভাইয়া, সরি আমি আসলে আপনাকে ফোন করেছিলাম, মানে আমি কোনো গ্রুপে অ্যাড হই নাই, হ্যাঁ। তো আমার একজন ফ্রেন্ড আপনারই ছাত্র, সে আর কি প্রোভাইড করলো, আমি মিস করে গেছি, আমি আপনাকে কলও করছিলাম, তো মানে আমি কিছুই শুনতে পারিনি, আপনি যদি একটু সিনথেসিসটা বলতেন। আচ্ছা, আপনি হচ্ছে যে সিক্রেট গ্রুপে অ্যাড হননি, ওটা আমি অ্যাড করে নিব। ঠিক আছে, ওটা ওকে ভাইয়া, সমস্যা নেই, থ্যাংক এখন ইউ। আপনি ক্লাস করেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন এই যদি শুধুমাত্র আপনি এই শীটটাই পড়তে চান তাহলেই, আর যদি চান যে আপনি আর কোনো কিছু পড়বেন না, সম্ভব। কারণ লেকচার শিটে যত অঙ্ক আছে, আপনি বাজার থেকে 2-3টা বই এক জায়গায় করে দেখেন, এত অঙ্ক সাধারণত কোনো বইয়েও নাই। মানে আপনি বই পড়লে এই লেকচার শিটের চেয়ে আরো কম পড়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা। এবং আপনি হচ্ছে মিলিয়ে নিবেন একটু লেকচার শিট গুলো খুলে, বা দেখে নিবেন যে প্রত্যেকটা লেকচারের সাথে বা প্রত্যেকটা টপিকস এর সাথে বইয়ের কতটুকু মিল বা অমিল আছে, একটু দেখে নিবেন, যে কতটুকু বেশি আছে সেটা বুঝতে পারবেন, বা কম আছে সেটা বুঝতে পারবেন। এরপরেও যদি আপনি কোনো বই ফলো করতে চান, আমার দিক থেকে কোনো স্পেশাল রিকমেন্ডেশন নাই। এরপরেও যদি আপনি চান, যেটা খুবই চলে ব্যাংকের জন্য, আগারওয়ালের বইটা। তবে আগারওয়াল বইটা আসলে বাংলাদেশে কখন জনপ্রিয় হয়েছিল জানেন আপনারা? যখন অস্ট ছিল এক্সাম টেকার, যখন অস্ট ছিল, তখন আগারওয়াল বই থেকে সরাসরি কমন পাওয়া যেত। মানে আগারওয়াল বই থেকে অঙ্ক সরাসরি তুলে দিত। ঠিক সেই সময় আগারওয়ালের বইটা বাংলাদেশে জনপ্রিয় হয়েছিল ব্যাংকের জন্য। তো অস্ট তো দুর্নীতির দায়ে এখন মার্কেট আউট। এখন এক্সাম টেকার যারা আছে বিআইবিএম, এই বিআইবিএম এর প্রশ্নগুলো বিট করতে চাইলে বাজারে ব্যাংক ম্যাথের জন্য সাধারণত যে বইগুলো পাওয়া যায়, এই বইগুলো পড়লেই এনাফ, এর চেয়ে বেশি লাগে না। মানে 20টা প্রশ্ন থাকে না ম্যাথের, 20টা প্রশ্নের মধ্যে 12 থেকে 13 14টা প্রশ্ন আপনি সারা জীবন যতটুকু বেসিক অর্জন করে আসছেন এতটুকুতেই সম্ভব। একটু ভালো করে খেয়াল করে পড়ে দেখবেন প্রশ্নগুলো, যে আপনার যতটুকু বেসিক গেইন হয়েছে এই পর্যন্ত, এতটুকু বেসিক দিয়ে 12 থেকে 14টা প্রশ্ন পারা সম্ভব। আর যে থাকে 5 থেকে 6টা প্রশ্ন, এই 5 থেকে 6টা প্রশ্নের জন্য আপনি এখন বসে বসে ক্লাস করতেছেন। ঠিক আছে, বা একটু কঠিন মনে হয়, বা একটু ট্রিকি থাকে, একটু ঘুরে দিলে দেয় আর কি, মানে ওইগুলো একটু সোজা করে দিলে আপনি পারবেন। মানে আমি সহজ কথায় বলতে চাচ্ছি, এই বিআইবিএম এর প্রেক্ষিতে যে ম্যাথের কোশ্চেন গুলো হয়, এগুলো মোটেও ম্যাথের কোশ্চেন আসলে যেরকম হওয়া উচিত সেরকম হয় না। অ্যাকচুয়ালি ভালো প্রশ্ন ছিল, অস্ট করতো, আইবিএ করতো, আইবিএ এখনো করে, তবে প্রাইভেট ব্যাংকগুলোতে মাঝে মধ্যে পরীক্ষা নেয়, সরকারি ব্যাংকগুলোতে পরীক্ষা নেয় না এখন। অস্ট যদি সরকারি ব্যাংকে পরীক্ষা নিত, অস্ট ভালো প্রশ্ন করতো। এখনো যে খুব বেশি খারাপ প্রশ্ন হয় তাও না, তবে মোটামুটি ব্যাংকের জন্য আর কি এর চেয়ে আরেকটু কঠিন হয়, তুলনামূলক সহজই বলা চলে। তো এই কারণে আগরওয়াল বইটা এখন আর না পড়লেও চলে, তারপরেও যদি আপনি পড়তে চান পড়েন, সেটা সমস্যা নেই। আগে এগুলো শেষ করে বা বাজার থেকে যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা ব্যাংক ম্যাথ বই নিবেন। অবশ্যই খেয়াল করবেন বইটা যেন বাংলা ভার্সনের না হয়। বাংলা ভার্সনের হইলে আপনি বাংলা ভার্সনে অভ্যস্ত হয়ে যাবেন, পরীক্ষার হলে গিয়ে
প্রত্যেকটা প্রশ্ন আপনি যখন ইংরেজিতে পাবেন, তখন প্রত্যেকটা প্রশ্নই হঠাৎ করেই আপনার কাছে অপরিচিত মনে হবে। ঠিক আছে, যে প্রশ্নগুলো তো কখনো দেখিনি এরকমও মনে হতে পারে। ঠিক আছে, তাই চেষ্টা করবেন বইটা যেন অবশ্যই ইংরেজি ভার্সনের হয়। এছাড়া আপনি আগারওয়াল, এছাড়া জিম্যাট অফিসিয়াল গাইড, মানে যদি আপনি আরেকটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান, জিম্যাট অফিসিয়াল গাইড এখন মার্কেটে 2022-এরটা সম্ভবত আছে। জিম্যাট অফিসিয়াল গাইড সবচেয়ে ভালো ছিল 2013-টা। এই 2013-টা যদি সংগ্রহ করতে পারেন তো ওটা আপনি পড়তে পারেন যদি অ্যাডভান্স প্রস্তুতি নিতে চান। এছাড়া আছে জিম্যাট ম্যাথ নোভা বাইবেল, যেটা জিম্যাট ম্যাথ নোভা বাইবেলটা আমাদের দেশে পরিচিত লাভ করছে জিওমেট্রি অংশটার জন্য। মানে জিওমেট্রি এই বইয়ের খুবই ভালো। যারা আইবি এর প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমার ব্যাচ থেকে প্রতি বছরই অন্ততপক্ষে 3 থেকে 4 জন আইবিএ তে চান্স পায়। আপনারা তো 14 ব্যাচের, 13 ব্যাচের আছে মনে হয় 4 জন সম্ভবত। একটু আগে নওশিন আপনি কথা বললেন, আপনার বন্ধু সম্ভবত গত বছর আইবিএ তে চান্স পেয়েছে, রাইট? হ্যাঁ ভাইয়া, সাব্বির, তানভীর। সাব্বির, জি হ্যাঁ। জি। তো প্রত্যেক বছরই চান্স পায়। আহ, এখন ওই যদি আইবিএ তে যদি আপনাদের কারোর ইচ্ছা থাকে, বা যদি আপনি জিওমেট্রি অংশটা কভার করতে চান আইবি এর প্রেক্ষিতে, তাহলে জিম্যাট নোভা বাইবেলটা পড়তে পারেন। এটা খুবই, এবং জিম্যাট নোভা বাইবেলের অঙ্কগুলো কিন্তু খুব কম কম, 2টা 3টা 4টা করে অঙ্ক, এবং খুব সহজ সহজ অঙ্ক। দেখে মনে হবে এগুলো তো 3 4-এর অঙ্ক, এগুলো কি করব, বাট অঙ্কগুলোর মধ্যে একটা ভোল্টেজ আছে, বা মানে সিস্টেম আছে। একটা অঙ্ক শিখলে আপনি 4টা 5টা 10টা পারবেন, এরকম সিস্টেম আছে। মানে আপনি চাইলে পড়তে পারেন। তবে এই লেকচার শিটে, আপনাকে যে লেকচার শিট দেওয়া হয়েছে, এখানে জিম্যাট নোভা বাইবেলের সব অঙ্কই চলে আসছে। জিওমেট্রিতে অঙ্ক আছে 201টা না 203টা। ঠিক আছে, জিম্যাট নোভা বাইবেলের সবগুলো তো আসছেই, অতিরিক্ত আরো আছে। মানে সবগুলো এক জায়গায় লেকচার শিটে সব রেডি করে দেওয়া আছে। এরপরে আসি, যদি আপনি অনলাইন ম্যাটেরিয়ালস চান। অনলাইন ম্যাটেরিয়ালস বলতে, যদি কোনো ওয়েবসাইট পড়তে চান, ওয়েবসাইট থেকে পড়তে চান, তাহলে খুবই জনপ্রিয় কিছু ওয়েবসাইট আছে। ইন্ডিয়ান ওয়েবসাইট, ইন্ডিয়া উইক্স। আমি ইন্ডিয়ান ওয়েবসাইটের কথা কেন বলতেছি, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সিলেবাস অলমোস্ট সেম। ওদেরটা একটু অ্যাডভান্স, আমাদেরটা সহজ। ওদেরটা পড়লে অলমোস্ট আমাদেরটা পুরোপুরি হয়ে যায়। তো ইন্ডিয়ান ওয়েবসাইট আছে ইন্ডিয়া উইক্স, এক্সামভেডা, কম্পেটয়েড, ক্যাম্পাস গেট, আড্ডা 24/7। এগুলো খুবই জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো থেকে আপনি অঙ্ক সমাধান করতে পারেন। বিশেষ করে কম্পেটয়েড থেকে বিআইবিএম মাঝে মধ্যে সরাসরি প্রশ্ন কপি করে কম্পেটয়েড থেকে। আর কম্পেটয়েড ওয়েবসাইটের অঙ্ক শেষ করতেই আপনার এক জীবন চলে যাবে, তাও শেষ করা যাবে না, অনেক অনেক অঙ্ক আছে। এছাড়া মানে অ্যাডভান্স স্ট্যান্ডার্ড কোশ্চেনের জন্য সেটা হচ্ছে gmatclub.com, মানে অনলাইন ম্যাটেরিয়ালস এর কথা বলতেছি। অ্যাজ ইউজুয়ালি সবচেয়ে ছোট অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে ইন্ডিয়া বিক্স। ইন্ডিয়া বিক্স খুবই ছোট, খুবই ছোট। ইন্ডিয়া বিক্স এর অ্যাপসও আছে। প্লে স্টোরে গিয়ে ইন্ডিয়া বিক্স লিখলেই আপনি অ্যাপস পাবেন ইন্ডিয়া বিক্স এর, এবং ওই অ্যাপসেই দেখবেন চ্যাপ্টার ওয়াইজ সবগুলো অঙ্ক আছে, অঙ্ক কম কম আছে। এইটা খুব দ্রুত আপনি চাইলে শেষ করতে পারবেন। তবে এক্সাম ভেদা শেষ করতে একটু সময় লাগবে, এবং কম্পিউটার আপনি শেষ করতে পারবেনই না, অনেক অঙ্ক। এছাড়া আছে ক্যাম্পাস গেট, আড্ডা 24/7। আর স্ট্যান্ডার্ড কোশ্চেনের জন্য gmatclub.com, এখানে 780 800 লেভেলের কোশ্চেন এখানে অ্যাভেলেবেল। ঠিক আছে, আর অনলাইন ভিডিও যদি দেখতে চান, ইন্ডিয়ান কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ডন্ট মেমোরাইজ.com। এখানে খুব ছোট ছোট ভিডিও, 2 মিনিট 3 মিনিট, ইংরেজিতে করা এবং খুবই সুস্পষ্ট। এবং এগুলো দেখলে দেখবেন যে খুব সহজে আপনি বুঝতে পারছেন। ডন্ট মেমোরাইজ.com আছে, তারপরে আন একাডেমি প্ল্যাটফর্ম আছে। এখানে ইন্ডিয়ান সব বড় বড় টিচারদের প্ল্যাটফর্ম এটা, আন একাডেমি। এই হচ্ছে বিষয়। এবার আসি, এখানে আসলে আপনারা 2 থেকে 3 ধরনের স্টুডেন্ট আছেন। 2 থেকে 3 ধরনের, এক ধরনের আছে হচ্ছে একেবারে ম্যাথে উইক। ঠিক আছে, বা সাধারণত পাওয়া যায় যেরকম, এক একটা গ্রুপের মধ্যে পাওয়া যায় যে একেবারেই উইক। আর একটা গ্রুপ আছে যারা আগে ভালো ছিল, দীর্ঘদিন প্র্যাকটিস না করার কারণে এখন একটু তুলনামূলকভাবে কম পারেন। ঠিক আছে, আগে ভালো ছিলেন, কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিস না করার কারণে এখন একটু তুলনামূলক কম, তবে দেখাইলে ভালো পারেন। আর একটা গ্রুপ আছে ভালো, যারা খুবই ভালো পারেন,
তো এই তিনটা গ্রুপের সমন্বয়েই হুম। আসলে যেভাবে আগানো দরকার আমরা সেইভাবেই আগাবো, বা যাতে করে প্রত্যেকটা টপিকসে প্রত্যেকটা টাইপে এই তিনটা গ্রুপে যাতে উপকৃত হয় সেদিক থেকেই আমরা এভাবে আগাবো। আর একটা বিষয় হচ্ছে, যাদের একেবারেই অবস্থা খারাপ, অবস্থা একেবারেই খারাপ, আমি বলবো আপনি আগে আমাকে 2টা মাস সময় দেন। 2টা মাস বলতে 2 মাসে কত, 24টা ক্লাস হবে, মাঝে মধ্যে ছুটি থাকবে, 2 একটা ক্লাস, হয়তো কোনো কোনো সপ্তাহে 2টা ক্লাস হবে, কোনো কোনো সপ্তাহে 3টা ক্লাস হবে, তবে 2টার নিচে না। তো তো পুরো 2 মাসে দেখা যাবে কি 20টা ক্লাস হবে। আপনি আগে 20টা ক্লাস করেন, আর প্রত্যেকটা ক্লাস প্রপারলি করেন, আমি সাধারণত যেভাবে করাই, বা আমি যেভাবে প্র্যাকটিস করতে বলি, যেভাবে আগাই ওইভাবে আমার সাথে সাথে আগান। আজকে থেকে আজকের তারিখটা মনে রাখেন, বা আজকের অবস্থাটা কি সেটা চিন্তা করে রাখেন। হ্যাঁ, বলেন। তো সরি ভাইয়া, আমার নেট চলে গেছিল। আপনি বলা শুরু করছিলেন যে 3 টাইপের স্টুডেন্ট আছে, তারপরে একটু যদি বলতেন, মানে আমি একদমই মিস করে গেছি, খুব আচ্ছা মনোযোগ আচ্ছা, দিয়ে। আমি সেই তারপরের কথাই বলছি, সমস্যা নাই, মিস হয়ে গেলে কোনো সমস্যা নাই, রেকর্ডেড ক্লাস পাবেন, অ্যাভেলেবেল থাকবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম, যে 2টা মাস অপেক্ষা করেন, 2 মাস অপেক্ষা করার পরে আজকের অবস্থাটা আপনি নিজেকে চিনে রাখেন, আর 2 মাস পরে দেখবেন যে আপনার কনফিডেন্স ধীরে ধীরে বাড়ছে। 2টা মাস পরে দেখবেন, আর সেই কনফিডেন্স থেকে ধরে এর বেসিকটাকে একটু ঠিক করবেন। বেসিকের কারণে কিন্তু সমস্যা নাই, যেটা আমি প্রায়ই বলে থাকি, যে 100 টাকার একটা জিনিস 150 টাকা বিক্রি করলে প্রফিট হয় নাকি লস হয়, এইটা যদি আপনি জানেন তবে আপনার বেসিক ভালো, বেসিকে কোনো সমস্যা নেই এতটুকু যদি জানেন। বা গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, আপনার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, সো আপনার বেসিক ভালো, বেসিকে কোনো সমস্যা নাই। এরপরেও এখন এই মুহূর্তে যেমন সব বিষয়েই যে আপনার জানা থাকবে, বিষয়টা তো এমন না। এখন ধরেন এই মুহূর্তে আপনাকে আমি বললাম যে a+b² ফর্মুলাটা কি, আপনি বললেন যে a², এর পরেরটা কি হবে মনে নাই, তারপরে বলতেছেন b³ মানে খুবই এলোমেলো বললেন। এখন এইটা আপনি পারলেন না, এর মানে যে আপনার বেসিকের অবস্থা খারাপ, বিষয়টা কিন্তু তা না। এর মানে আপনার প্র্যাকটিসের অবস্থা খুবই খারাপ। আমি তো বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াডের টপার, তো আমার তো তাহলে আপনি প্রত্যাশা করতেছেন যে আপনার a+b² পারা উচিত। আপনার কি মনে হয় এটা আমি পারবো? কখনোই না। এটা না। আপনি a+b² যেভাবে পারেন, আমি কি এটা পারবো? আপনি তো চিন্তা না। করতেছেন যে ভাই তো বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াডের টপার। টপার মানে কি, মানে পুরো বাংলাদেশ টপার, এরপরে হচ্ছে আমি ইয়ে করে আসছি, তো তাহলে তো আমার এটা পারার কথা। নো, এটা আমি পারি না। এটা যদি আমি লিখতেও চাই, আমার হিসাব করে করে ধরে ধরে লিখতে হবে, তাছাড়া আমি পারবো না। তো বিষয় হচ্ছে যে একটা বিষয় পারবেন না, হুট করে সিদ্ধান্ত নিয়ে নিবেন আপনার বেসিকের অবস্থা 12টা, আপনার অবস্থা খুবই খারাপ, না, বিষয়টা তা না। বেসিক সবারই ভালো আছে, শুধুমাত্র প্র্যাকটিসের বেসিক ভালো আছে বলতেছি, এটা কিভাবে আমি এই বয়সে আসার পরে আপনি খেয়াল করে দেখবেন, আপনার বয়স যত বাড়তে থাকবে হয়তো আপনার মুখস্থ বিদ্যা কমতে থাকবে, বা আপনি আগে যেরকম মুখস্থ থাকতো সেরকম হয়তো থাকতেছে না, কিন্তু আপনার আর একটা জিনিস কিন্তু বাড়বে, বোঝার সক্ষমতাটা কিন্তু বাড়বে। আপনি খেয়াল করে দেখেন, আপনার কোনো এক জীবনে কোনো একটা টপিকস বা কোনো একটা টাইপ বুঝতেন না, কিন্তু ওই বিষয়টা আপনি এখন অনেক ভালো বুঝেন, বা এখন মনে হয় ইস, ওই সময় যদি এটা বুঝতাম, এত সহজ একটা বিষয় কেন ওই সময় বুঝতাম না, বোঝার সক্ষমতাটা বাড়বে। সো এই স্টেজে এসে বেসিকে আসলে কারোরই কোনো সমস্যা থাকবে না। অ্যাকচুয়ালি সমস্যাটা হয় কোথায়, এই স্টেজে এসে ক্যালকুলেশনে সমস্যা থাকে, আর একটা সমস্যা থাকে ইংরেজি ডাকে। ইংরেজি ডাক বলতে কি, আপনি তো পরীক্ষায় পাবেন হচ্ছে ইংরেজিতে প্রশ্ন, 3 লাইন 4 লাইনের প্রশ্ন। যাদের ইংলিশ রিডিং হ্যাবিট খারাপ, যারা ইংলিশ মোটামুটি ভাবে পারেন, বা গ্রাজুয়েশনের সাবজেক্ট গুলো বাংলাতে ছিল এদের, বা ইংলিশ মোটামুটি কখনো পড়েনি নাই এরকম ইংরেজি বই ছাড়া, তাদের ক্ষেত্রে দেখা যাবে ইংরেজি ডাকগুলো বুঝতে কষ্ট হচ্ছে। এখন 100টা প্রশ্ন যদি থাকে, প্রত্যেকটা প্রশ্নে আইডিয়াল টাইম হচ্ছে 36 সেকেন্ড, প্রত্যেকটা প্রশ্নে। এখন মানে আপনি যদি প্রত্যেকটা প্রশ্ন টাচ করতে চান, প্রত্যেকটা প্রশ্ন তো টাচ করার দরকার হয় না, তাই না?
80টা প্রশ্ন অ্যান্সার করতে পারলে এনাফ। যদি টাস্ক করতে চান, প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় হচ্ছে 36 সেকেন্ড। এখন 36 সেকেন্ড সময়ে আপনি যদি 3-4 লাইনের একটা অঙ্ক, আপনি যদি 3 থেকে 4 মিনিট সময় নষ্ট করেন বাংলা বুঝতে, বা এখানে টু হলো কেন, এখানে তো বাই হওয়া উচিত ছিল, এইখানে তো অফ ছিল, বাসায় তো অঙ্ক প্র্যাকটিস করার সময় এখানে অন দেখেছিলাম, এই সব গ্রামার ঠিক করতেই যদি আপনার 3 থেকে 4 মিনিট লাগে, আপনি অঙ্কটা সমাধান করবেন কখন? আপনি এতদিন যেটা করে আসছেন, অঙ্ক করেছেন, ম্যাথ করেছেন, আর এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপটিটিউড। সহজ কথায় মানে কঠিন জিনিসকে সহজভাবে আপনার করতে হবে, সহজভাবে উপস্থাপন করতে হবে, সহজভাবে বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? সো এই স্টেজে এসে সমস্যাটা ওইখানেই হবে ইংলিশ ডাকে, আর একটা সমস্যা হবে ক্যালকুলেশনে। তবে এই ইংরেজি ডাক বোঝার সমস্যাটা আপনার চলে যাবে একটা সময় পরে। আহ 2 থেকে 3 মাস পরে দেখেন যে আপনি ধীরে ধীরে বোঝা শুরু করছেন, বা এইটা সমস্যা কখন কবে কিভাবে সমাধান হবে এটা আপনি নিজেও বুঝবেন না। দেখবেন যে অটোমেটিক সমাধান হয়ে গেছে, বা এখন বুঝতেছেন আগের চেয়ে আপনার অবস্থা ভালো। ঠিক আছে? এর জন্য হচ্ছে আপনারা ইংরেজি ছোট ছোট গল্প পড়তে পারেন, নিউজ পেপার পড়তে পারেন, এগুলো। এবং সেই নিউজ পেপারের যে ইংরেজি আর এই ম্যাথের ইংরেজি দুইটা কিন্তু এক জিনিস না। ম্যাথের ইংরেজি গুলো খুবই সহজ, খুবই সহজ, পড়লেই পারবেন। শুধুমাত্র কনফিডেন্স রাখবেন, আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে, দ্বিতীয় এবং প্রধান সমস্যা যেটা ক্যালকুলেশনে, যেটা বলি যে ধরেন একটা অঙ্ক যদি 5 থেকে 7 লাইনের হয়, ধরেন এই যে 5টা লাইন, প্রথম 4টা লাইনে আপনি শুধুমাত্র সংখ্যাগুলো লিখেছেন। সংখ্যা লিখে কি করে, আর কোনো লেখালেখি করেন নাই, শুধু সংখ্যা লিখেছেন। লাস্ট লাইনে এসে ধরেন আপনি পাইলেন 125 কত, লেটস 73। হ্যাঁ, এখন আপনি এই লাইনে এসে আপনি কি করবেন, ধরেন প্রত্যেকটা লাইনে যদি আপনি শুধুমাত্র সংখ্যাগুলো লেখেন, সংখ্যাগুলো লিখে প্রত্যেকটা লাইনে ধরেন আপনি 8 সেকেন্ড করে সময় নিয়েছেন, তাহলে এই 4 লাইনে আপনি টোটাল সময় নিয়েছেন কত? 32 সেকেন্ড। ঠিক আছে, আপনার তো টোটাল সময় নেওয়ার কথা 36 সেকেন্ড, তো 32 সেকেন্ড নিয়েছেন। এখন এই লাইনে এসে আপনি কি করবেন, এই দুইটা এরকম ধরে ধরে গুণন করবেন। এই দুটো এরকম ধরে ধরে গুণন করতে দেখা যাবে যে আপনি আরো 2 মিনিট বা 1.5 মিনিট সময় নষ্ট করে ফেলছেন, বা 45 সেকেন্ড সময় নষ্ট করে ফেলছেন। মূলত এই লাইনে এসে কিন্তু আপনার টাইমটা বেশি যাবে। এখন আপনি যদি এটা 1 সেকেন্ডে লিখে দিতে পারেন যে এটা কত হবে, 9125, আপনি যদি 1 সেকেন্ডে লিখে দিতে পারেন যে এই দুটোর গুণনফল হবে 9125, আর আপনার যে কম্পিটিটর সে কি করবে, এরকম এই দুটো নাম্বার ধরে ধরে বসে বসে গুণন করবে। তাইলে কি তার চেয়ে, তাকে বিট করার সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে এই লাইনে। এই লাইনে আপনার তাকে বিট করতে হবে। ঠিক আছে? সো ম্যাথ যখন করেছেন মানে একাডেমিক লেভেলে, তখন একটা অঙ্ক করার জন্য 7 দিন সময় থাকতো। ঠিক আছে, বাসায় করে নিয়ে, বাসায় গিয়ে করতেন, করে তারপরে আবার নিয়ে যেতেন, মানে 7 দিন সময় পেতেন, বা ওখানে রচনা লেখার সময় ছিল। কিন্তু এখন এখানে কিন্তু আর 7 দিন সময় পাবেন না। এইখানে অঙ্ক করার মানে হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অঙ্ক করা। নির্ধারিত সময়ের মধ্যে অঙ্ক করা মানে এই 36 সেকেন্ডের মধ্যে অঙ্ক করা। যদি 100টা প্রশ্ন টাচ করেন, 100টা টাচ করা লাগে না, তো আমি ধরে নিলাম যে প্রত্যেকটা অঙ্কের জন্য 50 সেকেন্ড। কিছু কিছু অঙ্ক থাকবে যে 2-3 সেকেন্ডে হয়ে যাচ্ছে, সেটা সবাই পারবে, জাস্ট দেখেই উত্তর বলা যাচ্ছে। আবার কিছু কিছু অঙ্কে থাকবে যে 2 থেকে 3 মিনিট সময় লাগতেছে, সমস্যা নাই। 2, 3টা, 4টা অঙ্ক থাকবে যাদের, যেখানে প্রত্যেকটা অঙ্কে 3 মিনিট করে সময় লাগছে। 2, 3টে অঙ্ক থাকবে, ওখানে যাক 3 মিনিট সময় যাক। আবার যে কিছু কিছু প্রশ্ন থাকবে যেখানে 5 সেকেন্ডে হয়ে যাচ্ছে, এরকম এভারেজে হয়ে যায়, আসলে পারা যায়। ঠিক আছে? আপনি পারলে, আপনি না পারলে আপনার যে কম্পিটিটর সেও পারবে না। তো যাই হোক, এই এই বিষয়টার জন্য, এই ক্যালকুলেশনের জন্য আমি শুরুতে ক্যালকুলেশনের ক্লাস নিব 3 থেকে 4টা, বা যদি আরো বেশি লাগে নিব, সমস্যা নাই। যেমন আপনাদের ব্যাচ তো 13 ব্যাচে ক্লাস নেওয়ার কথা ছিল 120টা, ক্লাস হয়েছে 134, 14টা ক্লাস বেশি হয়েছে। কোনো তো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন আমি সাধারণত বলে থাকি টোটাল ক্লাস হবে 120টা, এর আশেপাশে। এর দুই দুই চারটা কমও হতে পারে, এর বেশিও হতে পারে, সেটা কোনো সমস্যা না। এবার আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমাকে
প্রায় সময়ই আপনারা নক করবেন। কি বলে নক করবেন? ভাই, অমুক পরীক্ষার তো রুটিন দিয়ে দিল, অমুক পরীক্ষার তো অ্যাডমিট দিয়ে দিল, এডির পরীক্ষা তো এই মাসে হওয়ার কথা, জেনারেল অফিসারের পরীক্ষা তো 1.5 মাস পরে, ক্যাশ অফিসারের পরীক্ষা তো আগামী 17 তারিখে। এইরকম অনেক মেসেজ দিবেন যে আমরা এই তারিখের মধ্যে কতটুকু আগাইতে পারবো, কতটুকু করতে পারবো। আপনাকে আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই কোর্সটা কোনো পরীক্ষাকে কেন্দ্র করে না। যেটা আমি প্রত্যেকটা কোর্সের শুরুতেই বলে দেই, কোনো পরীক্ষাকে কেন্দ্র করে না। আবারও ভালো করে শুনে নেন, এই কোর্সটা কোনো পরীক্ষাকে কেন্দ্র বা কোনো পরীক্ষাকে উদ্দেশ্য করে না। আর একবার বলতেছি, এই কোর্স কোনো পরীক্ষাকে উদ্দেশ্য করে না। ঠিক আছে? এখন আপনি বলবেন 2025 সালের তো এডি এডি পাইলাম না, ধরেন 8 থেকে 9 মাস লাগলো কোনো কারণে, দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমি কিন্তু 1 মাস পিছিয়ে গেছি। ঠিক আছে, যার মাঝে কিন্তু 1 মাস ক্লাস নিতে পারিনি। এখন হুট করে দেখা গেল যে কোনো না কোনো সমস্যার কারণে 2 মাস ক্লাস হচ্ছে না, তো 2 মাস পিছিয়ে গেলাম। এখন আপনি যে যদি বলেন যে ভাই 25 সালের এডির জন্য তো ভর্তি হয়েছিলাম, এডির পরীক্ষাটা দিতে পারলাম না, তখন কিন্তু আমার খারাপ লাগবে যে না বেচারা, ও এই পরীক্ষার উদ্দেশ্যে ভর্তি হয়েছিল, সে আসলে পারলো না। তো আমি আবারও বলছি, যদি এরকম তারা থাকে, বিকল্প কোনো ব্যবস্থা থাকলে সেটা আমি আপনাকে দিব। তবে এই প্যারাটা আমাকে কখনো দিবেন না যে ভাই কোর্স কবে শেষ হচ্ছে। ক্লাস আমি আপনাকে পুরোপুরি ম্যাথ শেখানোর জন্য এই কোর্সটা নিয়েছি, এবং এই কোর্সটা তারাই ভর্তি হয় যারা পিওরলি শিখতে চায় এবং যাদের সময় থাকে অন্তত পক্ষে 1 বছরের বেশি। যাদের সময় 3 মাস আছে বা 4 মাস আছে বা 6 মাস আছে, তারা অ্যাজ ইউজুয়ালি এই কোর্সে ভর্তি হয় না। তাদের জন্য হয়তো বিকল্প কোনো ব্যবস্থা থাকলে আমি সেটা করে দেই, কিন্তু এই কোর্সটা যারা পুরোপুরি ম্যাথ শিখতে চায় 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত, কেবলমাত্র তাদের জন্য। খেয়াল করে দেখবেন যে আপনি ওইখানে 12 ক্লাসের একটা কোর্স করতেছেন, আর এক জায়গায় গিয়ে 18 ক্লাসের একটা কোর্স করতেছেন, আর এক জায়গায় গিয়ে 20 ক্লাসের একটা কোর্স করতেছেন। এরকম করে দেখবেন আপনার 3 বছর শেষ, তারপরেও আপনার অঙ্ক শেখা হবে না। এরকম অনেক আছে, আপনি খেয়াল করে দেখবেন যে অমুক জায়গায় বলতেছে ফুল কোর্স মাত্র 16 ক্লাসে শেষ হয়ে যাবে, দৌড়িয়ে গিয়ে ওখানে ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে 3 থেকে 4টা ক্লাস করার পরে বোঝে যে না অবস্থাটা কি হবে, এরপরে আবার আরেক জায়গায় গিয়ে 20 ক্লাসের কোর্সে ভর্তি হয়। এরকম করে 2 থেকে 3 বছর সময় কখন কিভাবে চলে যায় নিজেও বোঝেন না। অথচ আমি এটা শেষ করব 8 থেকে 9 মাসে। এই 8 থেকে 9 মাস আপনাকে একটু লেগে থাকতেই হবে। আপনি মনে করিয়েন না যে এই 8 থেকে 9 মাস তো অনেক হয়ে গেল, আমি তো অনেক পিছিয়ে গেলাম। এটা মনে করলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। দেখেন, এটা কিন্তু 14 নাম্বার কোর্স, মানে ব্যাচ। তার মানে এর আগে 13টা ব্যাচ কিন্তু শেষ হয়েছে। ঠিক আছে, অনলাইনে হয়তো 14টা না, অনলাইনে শুরু করছিলাম আমি হচ্ছে 6 নাম্বার থেকে। কোনো একটা সময় বছরে 2টা করে কোর্স নিতাম, ব্যাচ নিতাম। এই কারণে 6 থেকে 14 খুব দ্রুত, প্রথমে 1 থেকে 5 পর্যন্ত অফলাইনে পড়াইছি আমি। ঠিক আছে, এর এই আটটা আটটা ব্যাচ কিন্তু শেষ। এরা কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকে আছে, আইবিএ তে আছে, এবং দেশের বাইরেও আছে, মানে সবাই না, যারা যাদের চেষ্টা ছিল, এবং যারা, এমনও দেখা গেছে, আমি নাম বলবো না, নাম বললে হয়তো চিনবেন, মেন্টরস এর ম্যাথ টিচার, সে আগের বছর এসে আমার কাছে হতাশ যে আমার অবস্থা শেষ, আমার তো পুরো ব্যাকগ্রাউন্ড ছিল আর্টসে, আমি তো কিছুই পারি না, আমি ইংরেজিতে খুবই ভালো, দুর্দান্ত, কিন্তু আমার অঙ্কের এই অবস্থা, আমি এখন কি করতে পারি। সে 1 বছর ক্লাস করার পরে আইবিএ তে চান্সও পেয়েছে, পরের বছরে গিয়ে মেন্টরস এসে ম্যাথ ক্লাস নেয়, যেখানে তার ইংরেজি ক্লাস নেওয়ার কথা। তার কি মানে, আমি কি তাকে সবকিছু করে দিতে পারছি? অসম্ভব। যারা বলে, দেখেন, একটা বিষয় খেয়াল করেন, আমার গ্রুপটা কিন্তু প্রায় 25,000 মেম্বারের গ্রুপ। কখনো কোনো দিন একটা সিঙ্গেল স্ক্রিনশটও কিন্তু আমি গ্রুপে শেয়ার করি নাই। খেয়াল করে দেখবেন, একটা সিঙ্গেল স্ক্রিনশট যে অমুকে, মানে সে এটা বললো যে সে এসে বলতেছে আপনারা অমুক নাম্বার ব্যাচে ছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখানে হয়েছি, মানে এরকম কোনো কিছু আমি কিন্তু কখনোই গ্রুপে শেয়ার করি না। কারণ আমি কি মনে করি জানেন, এই স্টেজে এসে
আমার সাধ্য নাই আপনাকে চান্স পাওয়ানো। এই স্টেজে এসে যদি আপনি আমার সেই প্রাইমারি লেভেলের স্টুডেন্ট হইতেন, মানে ক্লাস 3 থেকে আপনাকে 10 পর্যন্ত পড়াইছি, তাহলে ওই স্ক্রিনশট আমি গ্রুপে শেয়ার করতাম। এই বয়সে এসে যেটা পান আপনারা আপনাদের প্রচেষ্টাতেই পান। আমি জাস্ট আপনাকে একটু জাস্ট গাইডলাইন দেই এবং কিভাবে সহজ করা যায় এতটুকুই শুধু বলি, এর বাইরে কিছু না। তো যাই হোক, অনেকটুকু প্রথম ক্লাস তো, তাই আমি অনেক বেশি কথা বলে ফেলছি। হ্যাঁ, এই কথাগুলো তার প্রত্যেকটা ক্লাসে বলা হবে না। এরপরে আপনাদের কাছ থেকেও প্রশ্ন নিব। আর একটু বলে শেষ করি, বইয়ের বিষয়ে শেষ করলাম এবং ক্লাস প্রত্যেক দিন 1.5 থেকে 2 ঘন্টা হবে, অন্তত পক্ষে 1.5 ঘন্টা, মানে 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টা করে হবে। কখনো কখনো ধরেন একটা টপিকস আমি ধরছি, তখন 1 ঘন্টা 20 মিনিট হয়েছে ক্লাসের, এইখানে এসে আমি এখন একটা টপিকস আলোচনা করা শুরু করছি এবং সেইটা শেষ করতে করতে আমার আরো 20 মিনিট লেগে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা গেল ওই দিন 1 ঘন্টা 40 মিনিট ক্লাস হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ সময় অন্তত পক্ষে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস কিন্তু সবসময় হবে। সেই প্রস্তুতি নিয়ে রাখবেন। 1 ঘন্টা ক্লাস করার পরেই মোটামুটি শুরু করবেন না যে আর বুঝতেছি না, আর পারতেছি না। প্রয়োজনে হয়তো দেখা যাবে যে কখনো কখনো আমি 2 মিনিট বা 3 মিনিট আপনাকে ব্রেক দিলাম, ঠিক আছে? বা সেটা আপনাদের সিদ্ধান্ত মতোই সেটা আগাবো, সেটা কোনো সমস্যা না। জাস্ট আপনাকে নিয়ম হিসাবে আমি বলে রাখলাম আর কি। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ক্লাস, সেটা ধরে রাখবেন। কখনো কখনো এর চেয়ে বেশি হতে পারে। এবার আপনাদের এন্ড থেকে কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কারোর কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে চলেন শুরু করি। যদি প্রশ্ন এখন এই মুহূর্তে মনে না থাকে, বা কি প্রশ্ন করবেন, বা একটা বিষয়ে প্রশ্ন করার ছিল এই মুহূর্তে আপনার মনে নাই, পরে মনে পড়লে করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন যেটা বলছিলাম যে শুরুতে আমি 3 থেকে 4টা ক্লাস নিব ক্যালকুলেশনে, তো ক্যালকুলেশনটা শুরু করছি। ঠিক আছে, ক্যালকুলেশনের বেসিক অপারেশন কয়টা বলেন? 4টা। খেয়াল করবেন এখানে, এখন যে আপনি ক্লাস করতেছেন, এখন কোনো কিছু খাতায় তোলার দরকার নাই। আপনি এখন মনোযোগ সহকারে আমার কথা শুনবেন, দেখবেন, প্রশ্ন করবেন, আর ভালো করে বুঝবেন। মানে খাতায় তুলতে গিয়ে বুঝতে যেন অসুবিধা না হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর খাতায় আচ্ছা, তুলবেন কবে? কালকে। যখন রেকর্ডেড ক্লাসটা আমি যখন গ্রুপে দিয়ে দিব, তখন আপনি রেকর্ড দেখে খাতায় তুলবেন। এতে করে কয়েকটা লাভ হবে। কয়টা লাভ হবে? একটা লাভ হচ্ছে কি, ক্লাসটা আপনার 2বার দেখা হলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, আপনি যখন লাইভ ক্লাস করতেছেন তখন আমার কথাগুলো আপনি খুব সুন্দর করে বুঝতে পারতেছেন। আবার যখন খাতায় নোট করবেন, তখন খাতায় নোট করাটাও খুব সুন্দর করে হবে। এখন কি আপনি ক্লাস করার সাথে সাথে খাতায় সুন্দর করে নোট করতে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব না। না। কিন্তু রেকর্ডেড ক্লাস যখন পাবেন, তখন যেখানে খুশি চাইলে সেখানে পজ করতে পারবেন, প্লে করতে পারবেন, সুন্দর করে খাতায় নোট করতে পারবেন। লাল কালি, নীল কালি, সবুজ কালি ইত্যাদি কালি দিয়ে লিখে 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 যেভাবে আপনার ডিজাইন করা দরকার করতে পারবেন। মানে সবকিছুই সুন্দর করে ম্যানেজ হবে। এটা আমার থিঙ্কিং। আপনার কাছে যদি এই থিঙ্কিংটা ভালো না লাগে, আপনি এটার বিকল্পটাও করতে পারেন। তবে এটা আপনাকে শেয়ার করা, যে চাইলে এরকম আপনি করতে পারেন। ঠিক আছে, তো চলেন, বেসিক অপারেশন কি? 4টা: প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ। ডিভিশন। ঠিক আছে, এডিশন, সাবট্রাকশন, এটাকে কি এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এছাড়া আরো কিছু অপারেশন আছে, যেমন স্কোয়ারিং নাম্বার, কিউবিং নাম্বার, স্কোয়ার রুট, কিউব রুট, পারফেক্ট স্কোয়ার নাম্বার, তারপরে পার্সেন্টেজ, ওগুলো মাল্টিপ্লিকেশনেরই আর কি। তো বেসিক হচ্ছে এই 4টা। প্লাস এবং মাইনাস নিয়ে খুব একটা বেশি সমস্যা নাই কারোর। এরপরেও প্লাস মাইনাসের আমি 2-1টা উদাহরণ এখানে দিব। কেন এখানে আমি 3 থেকে 4টা ক্লাসে শেষ করব? কারণ প্রত্যেকটা অঙ্ক যখন আমি দেখাবো তখন আবার এই ক্যালকুলেশন গুলো দেখাবো।
যে কারণে এখানে আমি খুব একটা বেশি দেখাবো না, তুলনামূলক বেশি দেখাবো অঙ্কের সাথে। এখানে যতটুকু না দেখালে নয় ততটুকু আমি দেখাচ্ছি আর কি। তো অ্যাডিশনের ক্ষেত্রে কিরকম সহজ করতে পারেন, যেমন ধরেন 648 আর 345, এই দুটি নাম্বার। এটা এডিশনের ক্ষেত্রে কি করতে পারি, আমরা ভেঙে ভেঙে করতে পারি। প্রথমে কি 600 আর 300 নিব, 600 আর 300 নিলে কত, 900। 900, এরপরে কি এখানে 40 নিব, এখানেও কি 40 নিব, 40 আর 80, 40 কত, 80, 980। 8 আর 5 কত, 13, 980 আর 13 কত, 993, এরকম। ঠিক আছে, ধরেন 858 এবং 634। প্রথমে কি 800 আর 600 নিলাম, কত, 1400। 1400, এরপরে কি 50 আর 30 নিলাম, কত, 80, 80, 1480। আর 8 আর 4 কত, 12, তার মানে 12, কত, 1492, এরকম। মানে মাঝে মধ্যে এরকম ইজি করতে পারি। এরপরে ধরেন সাবট্রাকশনের ক্ষেত্রে কি করতে পারি, সাবট্রাকশনের ক্ষেত্রে যেমন ধরেন 96 আর হচ্ছে 48। এটা বিয়োগ করার সময় যেটা করতে পারি সেটা হচ্ছে আপনি এই দুটোর যে কোনো একটাকে 10 এর মাল্টিপুলে নিয়ে যেতে পারেন। এই দুটোর যে কোনো একটাকে 10 এর মাল্টিপুলে, বিশেষ করে নিচেরটাকে 10 এর মাল্টিপুলে নিলে বেশি সহজ হয়। 10 এর মাল্টিপুলে মানে কি, এই 48 এর আশেপাশে 10 এর মাল্টিপুল কত আছে বলেন, 40 বা 50 50, না, 50 বেশি না, করে, 40 নিলেও সমস্যা নাই, কিন্তু একটু বেশি দূরে, কাছেরটা নিবেন, ক্লোজেস্টটা। 50, তো দেখেন এটাকে 50 করে দিলাম, এখানে কত বাড়াইছি, 2, 2, উপরেও 2, 2, 2 বাড়ায় দিবেন, এটাও কত, 98, 98। অর্থাৎ 96 থেকে 48 বিয়োগ করাটা কিন্তু সহজ না, কিন্তু 98 থেকে 50 বিয়োগ করা কিন্তু খুব সহজ। জি স্যার, 96 থেকে 48, 48 বিয়োগ করতে হলে এখানে কি, যদি নিচেরটার চেয়ে ছোট হয় 1 ধরে নিতে হয়। যেমন এখানে কি উপরে 6 আর নিচে কত, 8, তাহলে এটাকে 6 না বলে এটাকে কত বলতে হয় যেন, 16, 16, তাই না? তো এই রকম ক্ষেত্রগুলোতে কষ্ট হয়ে যায়, তখন আমরা এই কাজগুলো করে নিতে পারি। যে কোনো একটাকে 10 এর মাল্টিপলে কনভার্ট করে নিবেন। যেমন নিচেরটাকে 10 এর মাল্টিপলে কনভার্ট করলাম, 48কে 50 বানাইলাম। এবার এখানে 48কে 2 বেশি করে লিখেছি, তো না উপরেরটাও 2 বেশি লিখবো। 98 থেকে এখন 48 বিয়োগ করলে কত হচ্ছে, খুব সহজ, 48, 48। যেমন 91 আর কি 48, এটা এখানে এটাকে 50 বানিয়ে 50, দিলাম, কত 2 বৃদ্ধি করছে, এটাকেও কত বৃদ্ধি, এটা 93, কত লিখবো, 93। মানে 91 বিয়োগ 48 যে কথা, 93 বিয়োগ 50 একই কথা, কত, 43। এরপরে ভেদিক ম্যাথমেটিক্স এর একটা রুল আছে। ভেদিক ম্যাথমেটিক্স হচ্ছে ইন্ডিয়ান একটা এই সিরিজ। এখানে এটার রাইটার হচ্ছে শ্রী ভারতিক কৃষ্ণ আচার্য, 1960 সালে লিখেছিল। তো ওনার 16টা রুল ছিল, 16টা রুলের মধ্যে একটা রুল হচ্ছে all from 9 and the last from 10, all from 9 and the last from 10, all from 9 and the last from 10। এটা কি, এটা হচ্ছে ধরেন একের পরে অনেকগুলো শূন্য আছে এরকম সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এটা থেকে আমি বিয়োগ করব, লেটস 3, 4, 8, 6, এটাকে। এখন এই অল ফ্রম 9 অ্যান্ড দ্য লাস্ট ফ্রম 10 এর মানে হচ্ছে এই যে সবগুলো উপরে যদি একের পরে শূন্য থাকে এরকম সংখ্যার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এই যে সবগুলো ডিজিট থেকে আমরা, এই যে সবগুলো ডিজিট মানে কি, যে শুধুমাত্র নিচের সংখ্যাটা দেখলেই হবে, এই জি স্যার, সবগুলো ডিজিট থেকে আমরা শুধুমাত্র 9 এর পার্থক্য নিব, আর এই লাস্টেরটাকে থেকে 10-এর পার্থক্য নেব। মানে বিষয়টা কিরকম, এইটা কত, 3, 9 হতে কত লাগবে বলেন, 6। 6, আচ্ছা, এটা আছে কত, 4, 9 হ্যাঁ, হতে কত লাগবে বলেন, 5, 5। এটা জি আছে 8, 9 হতে কত লাগবে, 1, 1। এই সবগুলো আমরা কোত্থেকে কার সাথে ডিফারেন্স নিছি, 9 এর 9 এর সাথে। সাথে, আর লাস্টেরটা নিব 10 এর সাথে। 10 এর সাথে, লাস্ট এটা কত, 6, এটা 6, 10 সাথে কত লাগে, 4, 4। অর্থাৎ 10,000 থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে এটা হবে। আপনি বিয়োগ করে দেখেন, যদি ক্যালকুলেটর এটা আসে তো ক্যালকুলেটর ভালো, না আসলে ক্যালকুলেটর খারাপ।
ঠিক আছে, ধরেন আরো একটু দেখি, আরো দুই একটা দেখি। 348, এখানে 3 আছে, 9 হতে কত লাগে? 6। 6 এখানে 4 আছে, 9 হতে কত 5 লাগে? 5। এখানে 8 আছে, 10 হতে কত লাগে? 2 দ্যাটস ইট। আচ্ছা, যদি কখনো এখানে দেখেন এই সামনে কিন্তু কিছু আসতেছে না, এই সামনে এখানে কি কিছু আসতেছে? না উপরে তো টোটাল ডিজিট কয়টা ছিল? 4টা। নিচে 4টা টোটাল ডিজিট কয়টা? 3টা। 3টা তো এখানে বিয়োগফলের মধ্যে টোটাল ডিজিট কয়টা পাচ্ছি? 3টা। 3টা তো সামনের ডিজিটটা কই? এখানে তো কিছু একটা আসা উচিত ছিল, কিছু নাই। এর মানে এখানে যে 0 1 আছে, এই 1 থেকে আসলে কত বিয়োগ করা হয়েছে? 1 বিয়োগ করা হয়েছে। মানে এটা আমরা ধরে নিচ্ছি আর কি, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা অ্যাড করে নিচ্ছি যে এখানে আসলে কিছু নাই, মানে লাস্টে যেটা থাকে, মানে সর্ববামে যেটা থাকে, সেটার সাথে আসলে 1 বিয়োগ করেই কোথায় লেখা হয়? সর্ববামে। মানে প্রথম বিষয়টা এরকম দেখেন, যদি এটা এখন 10,000 না হয়ে, মানে 1,000 না হয়ে যদি 3,000 হতো, তখন কি করতাম? 246, এই যে এটা 9 হতে কত বাকি আছে? 8 7। 7 7, এখানে 4 আছে, 9 হতে কত লাগে? 5 5। এটা 6 আছে, 10 হতে কত লাগে? 4 4। শেষে তো এখন আর এখানে 1 নাই, না এখন আছে 3। তাহলে এখানে 2 কত হবে বলেন তো? 2 লাস্টেরটা 1-এর থেকে 1-এর সাথে পার্থক্য নিতে হয় না? জি স্যার 2। 2 হ্যাঁ, এরকম করতে পারেন। তো এগুলো আমি দেখাবো সামনে, এগুলো আমি হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের সাথে যখন লাগবে এগুলো আমি দেখাবো। মূলত যেখান থেকে সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশনের। মাল্টিপ্লিকেশনের প্রথম যেটা রুল দেখাই সেটা হচ্ছে কি যাবে ডাবলিং এন্ড হাবিং মেথড। ডাবলিং এন্ড হাবিং মেথডটা কি দেখেন, ধরেন আমি দুইটা সংখ্যা নিলাম, 8 আর 6, এই দুটোর গুণনফল কত? 48। 48 এখন এই দুইটা নাম্বারের মধ্যে যদি কোনো একটাকে আমি ডাবল করি, ধরেন এটাকে ডাবল করে দিলাম, কত হচ্ছে? 16 16। জি স্যার 16। তাহলে আদার্স কম্পোনেন্টকে কি করা উচিত যাতে করে প্রোডাক্ট সেম থাকে? অর্ধেক আমি এটাকে ডাবল করে দিয়েছি, জি তাই না? স্যার 16। আদার্স কম্পোনেন্ট মানে 6, 6 এটাকে কি করা উচিত যাতে করে দুইটার গুণনফল সে আগের মতো সেম থাকে? অর্ধেক অর্ধেক করা করতে হবে উচিত না? জি দেখেন, স্যার এই যে 6 কে অর্ধেক করলে কত হবে? 3। 3 ষোলো কত? 48। 48 এইটাকেই বলা হচ্ছে ডাবলিং এন্ড হাফিং মেথড, মানে যে কোনো একটাকে ডাবল করা, আদার্স কম্পোনেন্টকে হাফ করা। যেমন 12 গুণন 16, এখানে এইটাকে যদি আমি ডাবল করে দেই কত হবে? 24 24। এটাকে কি করে দিব? অর্ধেক অর্ধেক করতে করে হবে দিব, কত 4 হবে? 8। না 8 8, তাই না? 12 জি স্যার গুণন 16 যে কথা, 24 গুণন 8 একই কথা। একই কথা 12কে 16 দিয়ে গুণন করা যতটা না সহজ, 24কে 8 দিয়ে গুণন করা কিন্তু তার চেয়ে একটু হলেও কি হবে? সহজ বেশ হবে। এই পর্যায়ে এসেও যদি আপনার কাছে কঠিন লাগে, আপনি প্রসেসটা আর একবার রিপিট করবেন। এটাকে আবার ডাবল করে দিলে কত হবে? 48। এটাকে 8 আবার অর্ধেক করে দিলে কত হবে? 4 4। মানে 12 গুণন 16 যে কথা, 24 গুণন 8ও একই কথা, 48 গুণন 4ও কিন্তু একই কথা। একই কথা তো এখন 48কে 4 দিয়ে গুণন করা মানে, যে কোনো সংখ্যাকে 4 দিয়ে গুণন করার মানে হচ্ছে ওই সংখ্যাকে 2 বার করে ডাবল করা। যেমন 48কে ডাবল করলে কত হবে? যেমন ধরেন 3.5 × 4, এই 3.5কে 4 দিয়ে গুণন করা মানে কি? 3.5কে 2 বার করে ডাবল করা। 3.5কে একবার ডাবল করলে কত? 7। 7কে ডাবল করলে কত হবে? 40 14। অনুরূপ ভাবে 48কে ডাবল করলে কত হবে? 96। 96কে ডাবল করলে কত হবে? 90 এর ডাবল 192 180, 6 এর ডাবল 12, 192। আচ্ছা, এখানে আরেক ভাবে চিন্তা করা যেত, এটাকে 50 মনে করেন। 50কে 4 দ্বারা গুণন করলে কত হবে? 200 না? 200 জি স্যার তো এখানে আপনি কত বেশি মনে করছেন? 2। 2 কয়বার বেশি মনে করছেন? 4 বার। 4 বার 2 4 বার বেশি হলে কত বেশি হয়েছে? 8। তার মানে 200-র মধ্যে 8 বেশি আছে।
তো 200 থেকে 8 বিয়োগ করলে কত, 192, এভাবেও হইতো। আচ্ছা, এরপরে এই ডাবলিং এন্ড হাফিং মেথডটা মূলত সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় যদি দুইটা কম্পোনেন্টের মধ্যে একটা পাঁচ দিয়ে শেষ হয়। আচ্ছা দেখেন, যেমন 16 × 15, এই দুইটা কম্পোনেন্টের মধ্যে যখন একটা পাঁচ দিয়ে শেষ হয় তখন এই ডাবলিং এন্ড হাফিং মেথডটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। কিভাবে ইফেক্টিভ হয় দেখেন, যে কম্পোনেন্টটা পাঁচ দিয়ে শেষ হয় ওইটাকে যখন ডাবল করা হবে তখন সে কত দিয়ে শেষ হবে বলেন তো? 0 অথবা 5। 0 দ্বারা শেষ হবে? 5 দিয়ে কেন? 5 দিয়ে শেষ হওয়া সংখ্যাকে ডাবল করলে অলওয়েজ কত দিয়ে শেষ হবে? 0 0 দিয়ে না? জি স্যার। আচ্ছা, 0 দিয়ে শেষ হলে কি হবে? গুণন করতে সুবিধা হবে। কিরকম? যেমন দেখেন, এই 15কে যদি ডাবল করে দেই কত হবে? 30 30। আদার্স কম্পোনেন্ট যেটা আছে এটাকে কি করে দেবো অর্ধেক এখন? করব। অর্ধেক করে দেবো। আর ঠিক আছে, এই জি যে স্যার। ডাবলিং এন্ড হাফিং মেথড। দেখেন, 16কে 15 দিয়ে গুণন করলে কত হবে এইটা মাথায় না আসলেও 8কে 3 দিয়ে গুণন করলে যে 24 হবে জি এটা স্যার। কিন্তু সবার মাথায় আসবে। তার মানে কি? 240। যেমন 24 × 25, এখানে দুইটা কম্পোনেন্টের মধ্যে একটা 5 দিয়ে শেষ হয়েছে, তাহলে এটাকে কি করব? ডাবল করে ডাবল দিব, আর এটাকে কি করে দিব? অর্ধেক অর্ধেক করে দিব। 24কে অর্ধেক করলে কত? 12। আর 12 25কে ডাবল করলে কত? 50 50। এখন 12কে 5 দিয়ে গুণন করলে কত হয় সবাই পারি 60 না? 60, জি এবং স্যার। তার পেছনে একটা শূন্য শূন্য। এরপরে ধরেন 36 × 15, 36 × 15, 36 কে কি করে দিব? অর্ধেক অর্ধেক করে দিব। 18, 15 কে কি করে দিব? ডাবল করে ডাবল দিব। ডাবল করলে কত হবে? 30 30। 3 × 18 কত? 54, মানে 54 540। এবার আসি, ডাবল তো যে কোনো সংখ্যাকেই করা যায়, কিন্তু অর্ধেক যে কোনো সংখ্যাকে করতে গেলে বিপত্তি ঘটে, তাই জি না? স্যার। যেমন ধরেন 13 × 17, 13 × 17। ভাইয়া একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। ভাইয়া আপনি এর আগে যেরকম 8 × 6 করছিলেন সেখানে তো 8 কে হচ্ছে যে ডাবল করছিলেন আর 6 কে হাফ করছিলেন তাই না? তো হুম হুম। 5 যখন আসলো তখন উল্টাটা হলো কেন ভাইয়া? মানে প্রথম সংখ্যাটাকে আপনি হচ্ছে মানে হাফ করে পরের সংখ্যাটাকে ডাবলিং করলেন যে? আচ্ছা, এইটা তো কোনো বিষয় না, যে কোনোটাকে ডাবল করা যায় এখানে আমাদের সুবিধা নেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা মানে এই, যে কোনোটাকে ডাবল বা হাফ হ্যাঁ করা যায় হ্যাঁ আমার হ্যাঁ ইচ্ছা হ্যাঁ, মতে। ইচ্ছা মতো। তো গুণনের ক্ষেত্রে তো তাই, 3 × 2 আচ্ছা আচ্ছা যে কথা, 2 × 3ও একই তো কথা, তাই না? আচ্ছা। তো এখানে আমরা সুবিধা নেওয়ার জন্য যেটা 5 দিয়ে শেষ হয়েছে সেটাকে ডাবল করেছি। ওকে। এবার দেখেন 13 × 17, এই দুটো নাম্বারকেই কিন্তু ডাবল করা যায়। 13কেও ডাবল করা যায়, 17কেও ডাবল করা যায়, কিন্তু অর্ধেক করতে গেলেই তো বিপত্তি ঘটবে, জি তাই স্যার। না? জি স্যার। 13-এর অর্ধেক কত? 6.5। 5 17-এর অর্ধেক কত? 8.5। 8.5 এখন এই গুণনটা হয়তো আমি এই মেথডে করব না, অন্য কোনো মেথড আছে যেটা সামনে আমরা দেখব, সেখানে হয়তো করব। তবে এই গুণনটাকে আমি যদি এই মেথডে করতেই চাই তবে কোনটাকে অর্ধেক করা উচিত আর কোনটাকে ডাবল করা উচিত বলেন? দেখেন, গুণন করার সময় আমরা যত ছোট নাম্বার পাবো গুণন করতে তত বেশি সুবিধা হবে না? জি স্যার। প্রথমটা করতে হবে। তার মানে কোনটাকে অর্ধেক করলে বেশি ছোট নাম্বার পাচ্ছি? প্রথমটা 13 13, 6.5। আর এটাকে কি করে দিব? ডাবল ডাবল। ডাবল করে দিব। ঠিক আছে, এখন 6 এর সাথে 34 গুণন করব, আর 34 এর সাথে কত গুণন করব? 0.5 0.5। আমি মূলত এখানে 0.5 এর গুণন কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য এই উদাহরণটা নিয়েছি। দেখেন, যে কোনো সংখ্যাকে 0.5 দ্বারা গুণন করার মানে কি? সংখ্যাটিকে কি করা? অর্ধেক করা অর্ধেক না? করা জি স্যার। তো এটার মানে কি? 0.5 মানে 5 বাই, এই পয়েন্টের জন্য নিচে একটা 1 1 হয়, পয়েন্টের 0 পরে যতগুলো ঘর থাকে ততগুলো শূন্য, ইনটু কি 34। 34 এখানে কি 34 সংখ্যা ডিভাইডেড বাই 2। দেখেন এখানে ফরম্যাটটা কি দাঁড়ালো সেটা আমার কনসার্নের বিষয়, যে 34 কে যখন 0.5 দ্বারা গুণন করলাম তখন এখানে কি দাঁড়ালো? 34 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস
যে কোনো সংখ্যাকে 0.5 দ্বারা গুণন করার মানে হচ্ছে সিম্পলি সংখ্যাটিকে কি করে দেওয়া, অর্ধেক করে দেওয়া। ছোট করে দাও, যেমন ধরেন 50% আর কি। হ্যাঁ, যেমন ধরেন সবসময় যে এরকম হবে বিষয়টা তা না। ধরেন 0.8 ইন্টু 5 এরকমও পাইতে পারেন আপনি। জি 0.8 ইন্টু 5 যে কথা, 8 ইন্টু 0.5 তো একই কথা। জি স্যার একই কথা না? একই জি কথা স্যার কেন সেটা আমি একটু পরে বলছি। এখন এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে এসে আমার কি লাভ হলো? হ্যাঁ, লাভ হয়েছে একটা। কি লাভ? এখন আমরা জানি যে কোনো সংখ্যার সাথে 0.5 দ্বারা গুণন করা মানে অর্ধেক সিম্পলি করবে। সংখ্যাটিকে অর্ধেক করে দাও। এখন কথা হচ্ছে এইটা আর এটা এক জিনিস কেন? কেন এক জিনিস হবে? অবশ্যই এক জিনিস। এখানে ডেসিমালের পরে টোটাল ঘর কয়টা আছে? একটা। একটা এখানেও তো ডেসিমালের পরে টোটাল ঘর কয়টা আছে? একটা একটা। তার মানে কি, আমি যদি এটাকে ভাঙ্গি, এটাকে যদি আমি ডেসিমাল তুলে দেই, কি হওয়া উচিত? এই ডেসিমালের পরে একটা ঘর ছিল, ডেসিমালের জন্য এক হয়, আর ডেসিমালের পরে একটা ঘরের জন্য কি হয়? জিরো শূন্য হয় না? এখানেও তো তাই হবে। 8 ইন্টু 5 ওই ডেসিমালের জন্য কি এক, আর ডেসিমালের পরে একটা ঘর দিলে শূন্য। দেখেন এইটার এটা একই জিনিস না? এই জি স্যার কারণে পয়েন্ট এদিক সেদিক শিফটিং করা যায় সিস্টেম অনুযায়ী, বা সিস্টেম মতে পয়েন্ট এদিক সেদিক শিফটিং করা যায়। কথা বুঝতে পেরেছেন? জি যেমন স্যার ধরেন 9.4 ইন্টু 5 পেলাম, কখনো কখনো আমি 9.4 ইন্টু 5 পেয়েছি। আমি সাথে সাথে এটাকে চিন্তা করব কি, 94 ইন্টু ইন্টু 0.5। 0.5 94 ইন্টু 0.5 মানে সিম্পলি 94 এর অর্ধেক, কত? 47 47। তাই না? এরকম কাজ করবে। আচ্ছা, এরপরে যেটা, এগুলো নিয়ে সামনে আমি আবার কথা বলবো, আপাতত এখন আমি শুধু রুল গুলো বলে যাচ্ছি। দ্বিতীয় রুল হচ্ছে স্প্লিট এন্ড মার্জ মেথড। মাঝে স্প্লিট মানে কি? বিভক্ত করা। হ্যাঁ। মার্জ মানে কি? একত্র করা। সবাই কথা বলার চেষ্টা করবেন। এখন তো স্পোকেন ক্লাস চলতেছে, ম্যাথ স্পোকেন। ঠিক আছে, এখন তো কথা বলবেনই, বা প্রশ্ন জি করলে স্যার সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবেন। ওকে, স্প্লিট এন্ড মার্জ মেথড। যেমন একটু আগে আমরা এই গুণনটা দেখলাম, 12 গুণন 16, কি ডাবলিং এন্ড হাবিং মেথডে দেখলাম। এটাকে যদি স্প্লিট এন্ড মার্জ মেথডে দেখি, স্প্লিট এন্ড মার্জ মেথড মানে বিষয়টা আসলে কি, দেখেন এখানে 12 মোট কতবার আছে? 16 বার। আমি 16 বার যদি 12 কে 16 বার না নিয়ে 12 কে প্রথমে 10 বার নেই, এরপরে 12 কে 6 বার নেই, 6 তাহলে বার হবে না? জি স্যার এটা লেখা লাগে না, আপনাকে খেয়াল করানোর জন্য আমি লিখলাম আর কি, যে 12 কে আমি প্রথমে 10 বার নিব, এরপরে 12 কে কয়বার নিব? 6 বার। তাহলেই তো 12 কে মোট 16 বার নেওয়া হলো। তো 12 কে 10 বার নিলে কত? 120। 120 আর 12 কে 6 বার নিলে কত? 72। 120 72 আর 72 কত? 192 92। এইটাকে বলা হচ্ছে স্প্লিট এন্ড মার্জ মেথড। এখানে আমি কাকে স্প্লিট করলাম? 16 কে স্প্লিট করেছি। ওই যে 16 কে ভাঙছি, 10 আর 6 না? জি স্যার জি স্যার, কাকে এটা স্প্লিট করেছি? এটা সুন্দর। 10 আর হম 10 আর 6। এটা হচ্ছে কি স্প্লিট এন্ড মার্জ মেথড। মাঝে এবার আমি 12 কেও তো স্প্লিট করতে পারতাম। জি স্যার 16 কে 10 বার নিব, আর 16 কে কয়বার নিব? 2 বার 2 বার নিব। তাহলেও তো হতো যে 16 কে 192 10 বার নিলে 160, আর 2 বার নিলে কত? 32। 32 এখানেও তো কত হচ্ছে? 192 192। এখন আমার কথা হচ্ছে, স্প্লিট যদি করতেই হয়, তবে কোনটাকে স্প্লিট করা উত্তম? উত্তম মানে কি, ওই কাজটা না করলেও হয়, তাই না? মানে এখানে যেটা করছি সেটাও চলে, তবে স্প্লিট যদি করতেই চাই, তবে কোনটাকে করা উচিত? বড়টা কি শূন্য, স্যার? বড় না, ঠিক শূন্য দিয়ে শেষ হওয়া সংখ্যার কাছাকাছি যে থাকবে। যেমন ধরেন আচ্ছা, কত, 15 ইন্টু 21। এখানে আমি কাকে স্প্লিট করব? 21 কে না? কারণ এটা শূন্য দিয়ে শেষ হওয়ার সংখ্যার কাছাকাছি। জি স্যার জি আবার ধরেন 13 ইন্টু 17, এটা আমরা ডাবলিং এন্ড হাবিং মেথডে দেখলাম, কষ্ট হচ্ছিল। এখানে কাকে স্প্লিট করব? 13 17 কে। 13। এখানে 17 কে 10 বার নিব, আর 17 কে 3 বার নিব। 10 বার নিলে কত? 170, আর 3 বার নিলে কত? 51। 170 আর 51 কত? 221। আচ্ছা, এটা সামনে আমি আরো অনেকগুলো উদাহরণ দিব। এখন যেখান থেকে আর রিপিট হবে না, এই 3 নাম্বারটা থেকে সামনে আর রিপিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। 3 নাম্বারটা থেকে ভালো করে খেয়াল করবেন এবং ভালো করে বুঝে নিবেন, যত সামনে যাচ্ছি তত বেশি
ইম্পর্টেন্ট পাচ্ছি। ওকে, মাল্টিপ্লাইং by 5 with any number, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে কিভাবে গুণন করতে হয় সেটা। প্রথমে একটু প্যাটার্ন দেখি, এরপরে আমরা ব্যাখ্যা সহ শিখবো। অবশ্যই ব্যাখ্যা সহই শিখতে হবে, ব্যাখ্যা ছাড়া শিখে কোনো লাভ নেই, ঠিক আছে? ভুলে যাবেন এক সময়। ওকে, 5 ইন্টু 4 কত? 20 না? 20 5 ইন্টু 12 60, 4 5 into 18 90, 74 5 18 into 32 160 160, 5 into 48 240, 40 ঠিক আছে? জি স্যার তো এখন একটু প্যাটার্নটা আগে দেখি। প্যাটার্ন হচ্ছে, দেখেন, যে কোনো সংখ্যাকে যখন 5 দিয়ে গুণন করতে হয় তখন ওই সংখ্যাটির অর্ধেক নিয়ে তারপরে একটা শূন্য বসাইতে হয়। যেমন 4-এর অর্ধেক কত? 2 এবং 2 তারপরে একটা শূন্য। 2 যেমন 12-এর অর্ধেক কত? 6 6 এবং তারপরে একটা শূন্য। 0 18-এর অর্ধেক কত? 9 9 এবং তারপরে একটা শূন্য। 0 32-এর অর্ধেক কত? 16 16 এবং তারপরে একটা শূন্য। 48-এর অর্ধেক কত? 24 এবং তারপরে একটা শূন্য। মোরওভার এটাকে আমরা ডাবলিং এন্ড হাফিং মেথডেও কিন্তু করতে পারতাম। এতে সবগুলো 5 দিয়ে শেষ, ডাবল করে দিলে 1 দিয়ে শেষ হবে, সবগুলোকে ডাবল করে দিলে 10 হয়ে যাবে না? জি যেমন স্যার 5 ইন্টু 12, এটাকে যদি আমি ডাবলিং এন্ড হাফিং মেথডে করতাম কি হতো? এটা 10 হতো, এটাকে ডাবল করতাম আর এটাকে অর্ধেক করে দিতাম। অর্ধেক তো যাই 4 হোক, এখন আমরা এখানে যে রুলটা বললাম এটা ডিটেইলসে আগে বুঝে আসি। যে প্রথমে আগে দেখি, হয়তো আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, ভাই যেগুলো অর্ধেক করা যাবে না সেগুলো কি হবে? সেগুলো কি হবে সেটা আমি পরে দেখাবো। আগে আপাতত আপনি দেখেন যেগুলো অর্ধেক এখানে আসলে কি অ্যাপ্লাই হয়েছে সেটা খেয়াল করেন। লজিকটা আগে দেখেন। লজিকটা হচ্ছে, 5 কে কি 10 ডিভাইডেড বাই 2 লেখা যায়? না 5 কে কি 10 জি ডিভাইডেড? ও আচ্ছা লেখা যায়। স্যার জি স্যার লেখা যায় স্যার জি লেখা যায়। আচ্ছা, তো 10 ডিভাইডেড বাই 2 মানে কি? হাফ ইন্টু 10 না? জি জি স্যার অর্থাৎ কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে গুণন করার যে কথা, ওই সংখ্যাটিকে হাফ এবং 10 দিয়ে গুণন করা একই কথা। যেমন 5 ইন্টু 36, এই 36 কে প্রথমে আমি হাফ দিয়ে গুণন করব। দেখেন 36 কে যখন হাফ দিয়ে গুণন করব, এর মানে 36 কে কি 2 দিয়ে ভাগ করা না? জি তো স্যার 36 কে 2 দিয়ে ভাগ করা মানে কি 36 এর 18 অর্ধেক না? জি অর্ধেক স্যার কত? 18, 18 18। এরপরে সেই 18 কে কি দ্বারা গুণন করা উচিত? 10 দিয়ে 10 গুণন করা দিয়ে উচিত। যখন 18 কে আমি 10 দিয়ে গুণন করব তখন তার পেছনে একটা শূন্য চলে আসবে না? জি স্যার এই কারণে রুলটা এরকম হচ্ছে যে, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণন করার মানে হচ্ছে সিম্পলি সংখ্যাটিকে অর্ধেক করে তারপরে একটা শূন্য বসানো। যেমন 5 ইন্টু 56 কি যেন হওয়া উচিত? এই 56 কে প্রথমে অর্ধেক হাফ করুন দিয়ে গুণন করা উচিত। হাফ দিয়ে গুণন করা মানে কি? একে 2 দিয়ে ভাগ করা। ভাগ করুন 2 দিয়ে ভাগ করা মানে কি? এটার অর্ধেক নেওয়া। অর্ধেক এটার করুন অর্ধেক কত? 28 28, ঠিক আছে? এরপরে একে 10 দিয়ে গুণন করতে হবে। এই 0 28 কে 10 দ্বারা গুণন করলে কত হবে? এর পিছনে 280 একটা শূন্য চলে আসবে, 280। বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন জি অর্ধেক স্যার নিয়ে তার পেছনে শূন্য বসতেছে? এবার ইয়েস আসি, এগুলোকে তো অর্ধেক করা গেল, যদি অর্ধেক করা না যায় তখন কি হবে সে সংখ্যাগুলোর ক্ষেত্রে? যেমন 5 ইন্টু 21, 5 ইন্টু 45, 5 ইন্টু 49, 5 ইন্টু 61, 5 ইন্টু 83, 5 ইন্টু 145,
5 into 183। দেখেন এই সংখ্যাগুলোকে এখন অর্ধেক করা যাচ্ছে না। অর্ধেক করা যাচ্ছে না বিষয়টা তা না, অর্ধেক করা যাচ্ছে মানে ডেসিমাল আসবে, তাই না? তো জি এই স্যার সংখ্যাগুলোর ক্ষেত্রে কি করতে পারি এখন খেয়াল করেন। দেখেন আমরা একটু আগে দেখে আসলাম যে 5 মানে কি হাফ ইন্টু 10, 10 এটা দেখে আসলাম না? 5 স্যার মানে কি হাফ ইন্টু 10। 10 আচ্ছা, হাফ ইন্টু 10 কে 10 ইন্টু হাফ বললে কোনো অসুবিধা আছে? না হাফ ইন্টু 10 যে কথা, 10 ইন্টু হাফ তো একই কথা। জি অর্থাৎ স্যার আমি এখন যেটা করতে চাচ্ছি, প্রথমে 10 দ্বারা গুণন করব, এর পরে হাফ দ্বারা গুণন করব। আচ্ছা এই যে এই সংখ্যাগুলো কি অড নাম্বার না? জি অড স্যার নাম্বার গুলোকে যখন আমি 10 দিয়ে গুণন করব, তখন সেই গুণন ফলটা কত? শূন্য দিয়ে শেষ হবে, মানে ইভেন হয়ে না যাবে তখন। তখন ইভেন হয়ে যাবে না? এই অড নাম্বারকে, এই জি অড জি নাম্বার গুলোকে যখন আমি 10 দ্বারা গুণন করব, স্যার তখন ফলাফলটা কি হয়ে যাবে? ইভেন ইভেন হয়ে যাবে, জি তাই স্যার না? তো আর ইভেন কে তখন আমরা চাইলে অবশ্যই হাফ দ্বারা গুণন করতে পারবো। জি স্যার দেখেন এটা কি হবে, 21 কে আমি প্রথমে 10 দ্বারা গুণন করব। 21 কে 10 দ্বারা গুণন করলে কত হবে? 210 210। সেই 210 কে কি করা উচিত? হাফ হাফ দিয়ে গুণন করা উচিত। হাফ দিয়ে গুণন করা মানে কি? 2 দিয়ে ভাগ ভাগ করা ভাগ করা। এখন 2 দিয়ে ভাগ করতে গিয়ে ছোটবেলার মতো এই কাজ করা যাবে না কিন্তু, যে 10 দুগুণে 20 থাকলো 1 0, এ কাজ করা যাবে না। এটাও মুখে মুখে পড়তে হবে। কিরকম দেখেন, 21 কে 10 দ্বারা গুণন করলে কত হবে? 210। 200-র অর্ধেক কত বলেন, মুখে বলবেন। 200-র অর্ধেক কত? 100 আর 10-এর অর্ধেক? 5 5 45 কে 10 দ্বারা গুণন করলে কত হবে? 450 400-র অর্ধেক? 200 50-এর 25 অর্ধেক? 25 25। 49 কে 10 দ্বারা গুণন করলে? 490 490। 400-র অর্ধেক? 200। 200 90-এর অর্ধেক? 45 45। 61 কে 10 দ্বারা গুণন করলে? 610 610। 600-র অর্ধেক? 300। 300 10-এর অর্ধেক? 5। 5 83 কে 10 দ্বারা গুণন করলে? 830 830। 800-র অর্ধেক? 400। 400 30-এর অর্ধেক? 15 15। 145 কে 10 দ্বারা গুণন করলে? 1450। 50 1400-র অর্ধেক? 700। 700 50-এর অর্ধেক? 25। 25 183 কে 10 দ্বারা গুণন করলে? 1830 1830। 1800-র অর্ধেক? 900 900। 30-এর অর্ধেক? 15 15 কি এই বিষয়টা বুঝতে পারলেন? জি স্যার যেগুলোকে জি স্যার অর্ধেক করা যাবে না সেগুলো আমরা এভাবে করব। লজিক সহই তো দেখলাম। জি স্যার এবার আসেন, আমাদের মোটামুটি কাজ শেষ, মানে 5-এর গুণনের কাজ শেষ। তবে এখান থেকে আমি এই 5-এর গুণনের আর একটা নিয়ম দেখব, আরো দুইটা নিয়ম দেখব। এই অড সংখ্যা, 5-কে যখন আমি অড সংখ্যা দিয়ে গুণন করতেছি, তখন আমি এর আরো দুইটা নিয়ম দেখব। সেটা কি জন্য দেখবো একটু পরে বুঝতে পারবেন। তার আগে একটু সবার সাথে কথা বলে আসি। ফারহান শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি ওকে, ফাইন। অলিদ হাসান শুনতে পাচ্ছেন? মানে ঘুমাইছেন কিনা ওইটা চেক করতেছি, আর কিছু বলতে বলবো না। গৌতম চন্দ্র শুনতে পাচ্ছেন? ক্লাস অন করে রেখে কেউ দূরে চলে যায় না, সেটা কিন্তু আমাদের সবাইকে ফাঁকি দেওয়া হবে, ঠিক আছে? জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? স্যার আচ্ছা, মারুফ হোসাইন? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, নাওশিন শুনতে পাচ্ছেন? কি স্যার মনোযোগ দিয়ে শুনছি। মনোযোগ দিয়ে। প্রান্ত শুনতে পাচ্ছেন? জি জি স্নিগ্ধা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। সুমাইয়া সাদনিন শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। শৈলী শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনছি। যাক, সবাই আছেন, থ্যাংক ইউ। তো চলেন এখন 5-এর আমরা অড নম্বরের আরো দুইটা নিয়ম দেখব। সেই দুইটা নিয়ম 5-এর গুণনের জন্য না, গুণন আমরা এইভাবেই করব হয়তো অন্য কারণে। অন্য কারণটা কি? প্রথমে আমরা দেখলাম কি, যে 5 মানে কি হাফ ইন্টু 10, তাই না? জি এইটা অ্যাপ্লাই করবো এখন আমি।
হাফ ইন্টু 10 যদি এই 5 ইন্টু 21 এর সাথে অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখেন প্রথমে এই 21 কে কি করা উচিত, হাফ দিয়ে হাফ গুণন করে। করা উচিত। তো হাফ দিয়ে গুণন করলে কি হবে, 10.5। জি স্যার ধীরে আস্তে করে, আরাম করে। কত, 10.5 হাফকে 10, 21 কে হাফ দ্বারা গুণন করলে কত হবে, 10.5। 10.5 সেই 10.5 কে এখন কি করা উচিত, 10 দিয়ে গুণ 10 করা দিয়ে গুণ 10 করা দিয়ে আছে। গুণন করা উচিত। ঠিক আছে, জি এখন দেখেন 21 কে 5 দিয়ে গুণন করলে গুণনফল কত হয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখেছি, এখান থেকে জানি কত হয়, 105 105 105। আমি দেখে দেখে লিখে দিলাম এখান থেকে। হ্যাঁ, এবার একটু এখানে অ্যানালাইসিস করেন, দেখেন এখানে ডেসিমালটা কোথায় ছিল, 0 আর 5-এর মাঝখানে না? জি স্যার এখানে ডেসিমালটা ছিল 0 আর 5-এর মাঝখানে। মাঝখানে। এখন এখানে ডেসিমালটা কই গেল, শেষে কোথাও নাই, মানে কি ডান সব পাশে। সবার শেষে আছে না? জি স্যার অর্থাৎ এখান থেকে আমরা এই মেসেজটা নিতে চাচ্ছি, যে কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণন করলে ডেসিমালটা সিম্পলি এক ঘর ডানে শিফট ডানে। হয়। দেখেন এখানে তো ডেসিমাল কোথায় ছিল, 0 আর 5-এর মাঝখানে, মানে জি। 5-এর বাম পাশে ছিল। এখন এইটাকে 10 দিয়ে গুণন করার কারণে এখন ডেসিমালটা 5-এর ডান পাশে চলে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা এই মেসেজটা নিচ্ছি, যে কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণন করলে সিম্পলি ডেসিমাল এক ঘর কোথায় শিফট হয়, ডানে। যেমন 4-কে 10 দ্বারা গুণন করলে 40 কেন হয়, কারণ এখানে কি 4-এর কোথাও ডেসিমাল নাই, মানে কি সবার শেষে আছে। হ্যাঁ ডানে। এবার একে যদি 10 দ্বারা গুণন করি, নিয়ম অনুযায়ী ডেসিমাল এক ঘর ডানে যাওয়ার কথা, তো এখানে তো সর্বডানে ডেসিমাল আছে, তাহলে এখন আর কই নিব, এ কারণে ডানে একটা শূন্য দিয়ে তারপরে নিতে হয়। তো যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে যে যে কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণন করলে ডেসিমাল এক ঘর ডানে শিফট হয়। তাহলে 10 দিয়ে ভাগ করলে ডেসিমাল কোথায় শিফট হওয়া উচিত, বলেন? বামে। বামে। যে কোনো সংখ্যাকে 10 দ্বারা গুণন করলে যেহেতু ডেসিমাল এক ঘর ডানে শিফট হয়, তাহলে ডানে। 10 দিয়ে ভাগ করলে কোথায় হবে, বামে হবে বাম। না? হ্যাঁ, জি। এই মেসেজটাই আমরা এখান থেকে নিলাম। এবার এইটা নিয়ে কি করব দেখেন, আমরা আসলে এখন 5-এর ভাগ শিখতে চাচ্ছি। ধরেন 16-কে 5 দিয়ে ভাগ করতে বললাম, তো যখন 16-কে 5 দিয়ে ভাগ করতে যাচ্ছি, এখানে একটু আফসোস হচ্ছে। কিসের জন্য আফসোস হচ্ছে, 10-এর জন্য। যে নিচে যদি 10 থাকতো তাহলে কতই না ভালো হতো। কি ভালো হতো, জাস্ট ডেসিমাল এক ঘর কি করতাম, বামে শিফট করে দিতাম না? এই যে এখান থেকে তো সেটাই স্যার। শিখলাম, যে যে কোনো সংখ্যাকে 10 দ্বারা ভাগ করলে ডেসিমাল এক ঘর বামে শিফট হয়। তার মানে কি, এখানে নিচে যদি 10 থাকতো তাহলে ডেসিমালটা জাস্ট এক ঘর কোথায় করে শিফট করে দিতে পারতাম, বামে। তো সমস্যা নাই, আফসোস যেটা হচ্ছে সেটা তো করে নিলেই পারি। এই 5-কে 10 বানায় দিতে পারি না, জি স্যার দিলাম। তো এখন একটা ফ্র্যাকশনে হরকে যদি 2 দ্বারা গুণন করি, লবকে 2 দ্বারা গুণন করতে হবে না? জি স্যার লবকে দেখেন প্রথমের দিকে একটু সময় লাগবে, এরপরে খুব দ্রুত আগাতে পারবো। মানে এই 5-এর নিয়মটাতে যতটুকু সময় লাগছে, এর পরেরটাতে দেখবেন আর সময় লাগছে না। অর্থাৎ 16/5 যে কথা, 32/10 একই কথা। এখন 32-কে 10 দিয়ে ভাগ করা খুবই সহজ। কেন? কারণ আমরা জানি যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ডেসিমাল এক ঘর বামে শিফট হয়। তো 32-এর ডেসিমাল কোথায় আছে, সর্বডানে। তাহলে এক ঘর বামে আসলে কি হবে, 3.2 আসা উচিত না? এবার এই জি পুরো স্যার। বিষয়টাকে আমরা এখন মুখে মুখে বলার চেষ্টা করব। কিরকম ভাবে দেখেন, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার মানে হচ্ছে ওই সংখ্যাটিকে ডাবল করে ডেসিমাল এক ঘর বামে শিফট করা। ডাবল বামে। কেন করে, কারণ উপরে উপরে যখন আমি ডাবল করতেছি, নিচে তখন অটোমেটিক 10 হয়ে যাচ্ছে। আর নিচে যখন অটোমেটিক জি 10 স্যার। হয়ে যাচ্ছে তখন 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। আর 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে মানে কি এক ঘর বামে ডেসিমাল চলে আসতেছে। এখন ঝটপট কয়েকটা বলবেন, খুব দ্রুত বলার চেষ্টা করবেন, ভুল হলে হোক। 18-কে 5 দ্বারা ভাগ করলে কি হবে, 18-এর 32 ডাবল কত, 32 3.6 না, 3.6। 14 ডিভাইডেড বাই 5 কি হওয়া উচিত,
2.8 2.8 কেন 2.8? 14 এর ডাবল 28। ওকে, তারপরে 19, আমি প্রথমে ছোট ছোট নাম্বার নিচ্ছি যাতে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ সহজ হয়। 19 ডিভাইডেড বাই 5 কি 3.8 হওয়া উচিত? 3.8 3.8। 48 ডিভাইডেড বাই 5 কি হওয়া উচিত? 9.6। 9.6 এগুলো হ্যাঁ, লেকচার শিটের মধ্যে দেখবেন অঙ্ক করার সময় এই 5-এর ভাগ কতবার আসে। আমি ঠিকই অ্যাপ্লাই করে চলে যাব, আপনি তখন মনে বলবেন এইটা কেমনে হইলো, এই ক্লাসের কথা আর মনে থাকবে না। অবশ্যই প্র্যাকটিস করবেন। 72 ডিভাইডেড বাই 5 কি হওয়া উচিত? 14.4 14.4। কারণ 72 এর ডাবল কত? 144। এক ঘর বামে ডেসিমাল নিলে কি 14.4। ঠিক আছে, 54 ডিভাইডেড বাই 5 কি হওয়া উচিত? 10.8 10.8। 10.8 ফাইন, সবাই বুঝতে পেরেছেন না? তো একটা জিনিস বের করতে হলে তো একটু সময় লাগবে। এরপরে যখন আমরা মূল বিষয়টা বুঝে যাব, দেখেন আমরা একটা ডটও ব্যাখ্যা ছাড়া পড়বো না। ঠিক আছে, এই হলে সেই হবে, সেই হলে তাই হবে, এরকম পড়া আমরা পড়বো না, প্রত্যেকটা ব্যাখ্যা সহকারেই ধরে ধরে পড়বো। তাই একটু সময় লাগবে, একটু ধীরে আস্তে আরাম করে বুঝে নেবেন। ঠিক আছে, তাড়াহুড়ো করার কোনো দরকার নাই, আরামে ধীরে আস্তে পড়বেন। ওকে, তাহলে এখন 5 দিয়ে ভাগ করতে পারবেন তো? কোনো সমস্যা আছে 5-এর ভাগ? ছোট ছোট না। মানে আপনার জন্য যেগুলো দরকার, আপনার জন্য যেগুলো দরকার সেগুলো এরকম সংখ্যাই, এমন ইয়া বড় বড় সংখ্যা দরকার না। সেগুলো কিভাবে করব সেগুলো তো আমি দেখাবোই। ইয়া বড় বড় সংখ্যাগুলো অঙ্কের সাথে আমি লেকচার শিটে পাবো না, প্রত্যেকটা অঙ্ক তো ধরে ধরে সমাধান করব, সেখানে দেখব। এরপরে আসি, 5 দিয়ে ভাগ শিখলাম, এই 5-এর গুণনের, বিজোড় সংখ্যার সাথে 5 দিয়ে গুণনের আরো একটা নিয়ম দেখব, আরো একটা নিয়ম দেখব, আরো একটা কারণে। তো সেটা আগে দেখি, আসেন। 5 ইন্টু 13, আমি প্রথমে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ছোট নাম্বার নিচ্ছি। আচ্ছা, তার আগে একটা বিষয় আগে বুঝে আসি। বলেন, পৃথিবীর সকল সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি কত রকমের ভাগশেষ পাওয়া যাবে? হিসাব করে বলেন, তাড়াহুড়ো করার দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত রকমের ভাগশেষ পাওয়া যাবে? বলেন। 2 4 6 8 আর 10 ভাগশেষ ও বলছি। আচ্ছা ভাগশেষ তাই এটা বলতে পারি দুই রকমের পাওয়া যায় 2 রকমের কি কি? 0 আর 1 0 আর 1। ফাইন, কারণ পৃথিবীতে সংখ্যাই তো 2 রকম, অর্ডার ইভেন না। ঠিক আছে যেমন 18 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে? 0 আমি ভাগশেষের কথা বলছি, ভাগশেষ 0। আবার 19 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে? 1 1। এখন এর বাইরে তো আর কিছু নাই, অর্ডার না। ইভেনের বাইরে কোনো সংখ্যা আছে? নাই। না এখন ধরেন আমি যদি এখানে ভুল করে 1-এর জায়গায় 2 লিখতাম, তো সেই 2 কি এখানে থাকতো? আবার 2 দিয়ে ভাগ চলে যেত না? তো জি তার স্যার মানে কি 0 আর 1-এর চেয়ে বেশি থাকা সম্ভব না। অর্থাৎ পৃথিবীর সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে 2 রকমের, কি 0 আর 1। অর্থাৎ যে যা দিয়ে ভাগ করবেন ততগুলো ভাগশেষ পাবেন। সহজ কথা, যা দিয়ে ভাগ করবেন, ভাগ করতেছেন 2 দিয়ে, আপনি ভাগশেষও 2টা পাবেন। এবং সবচেয়ে বড়টা কি, যা দিয়ে ভাগ করতেছেন তার চেয়ে 1 বেশি কম। কম 1 কম। যেমন 3 দিয়ে পৃথিবীর সকল সংখ্যাকে ভাগ করলে কত রকমের ভাগশেষ পাওয়া যাবে? 3 3 রকমের, রকমের 0 1 1 2 2। ঠিক আছে, সবচেয়ে বড়টা কি, ওই যে যা দিয়ে ভাগ করতেছি তার চেয়ে 1 কম। কম 3 দিয়ে ভাগ করে তো 3 ভাগশেষ পাওয়া যাবে না, 3 দিয়ে আবার ভাগ যাবে না। তাহলে জি স্যার সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কয় রকমের ভাগশেষ পাবো? 4 4 রকম রকমের, মানে 4 রকমের 4টা ভাগশেষ পাবো। কি কি? 0 0 1 1 2 2 3 3। পৃথিবীর সকল সংখ্যাকে x দিয়ে ভাগ করলে কয়টা ভাগশেষ পাবো? x সংখ্যা এক x সংখ্যা টা ভাগশেষ পাবো। এবং সবচেয়ে বড়টা কে হবে? x এর চেয়ে 1 কম, -1 x মাইনাস 1। ফাইন, এই বিষয়টা একটু থাকা মাথায় থাকা জরুরি। এইটার উপরে বেস করেই
কোশ্চেন আছে ইন্ডিয়াতে আসা, এটা আমি দেখাবো, আপনাদের এই নাম্বার সিস্টেমেই আছে, আমি দেখাবো শুধুমাত্র এইটার উপরে বেস করেই। তো সেটা এখানেও কাজে লাগবে। দেখেন, এইটা যদি 13 না হয়ে 12 হইতো, এটা যদি 13 না হয়ে 12 হতো, আপনি কি যেন করে আসছেন এখানে, 10 এই এই যে এখানে, এই যে দিব। এখানে, এখানে না, এই যে এখানে, এই যে কি করছিলেন মনে আছে, ইভেন নাম্বারের সাথে গুণনের অর্ধেক জি নিয়ে স্যার। তারপরে একটা শূন্য বসাইতে হয় না? জি স্যার। তাহলে এখানে আমি বলছি যে এইটা যদি 13 না হয়ে, এইটা যদি 13 না হয়ে কি হতো, 12 হইতো, তখন আমি কি করতাম, 12 এর অর্ধেক লিখতাম না এখানে, জি স্যার। এবং তারপরে কি বসাইতাম, একটা শূন্য বসাইতাম না? জি স্যার। জি এইটা তো বসাইতাম। এখন কথা হচ্ছে, এইটা কি 12? না, এটা কত? 13। 13 মানে কি, 12 এর চেয়ে একটা বেশি আছে, 12 এর চেয়ে এক বেশি। তো 12 এর চেয়ে এক বেশি কি, 5 না? 5 বেশি। 12টা 5-এর চেয়ে একটা 5 বেশি, তার মানে কি এখানে আরো একটা 5 যোগ হওয়ার কথা না? জি স্যার। আমি তো এখানে 5 নিছি 12টা, 12টা। অ্যাকচুয়ালি তো 5 12টা নাই, 5 আছে কয়টা, না, 13টা, 13টা। মানে আরো একটা বেশি। তাহলে এটা কি হওয়া উচিত, 65। একটু প্রথমে 1-2 মিনিট একটু সময় লাগবে, এরপরে তো আপনি বুঝতে পারবেন। তো দেখেন, এই বিষয়টাকেই আমি এইভাবে চিন্তা করতেছি। 5 দিয়ে গুণন করার সময় ভাগ করা লাগে কত দিয়ে, 2 দিয়ে না? জি স্যার। যখন আমি 13-কে 2 দিয়ে ভাগ করতেছি, ভাগফল কত, 6। 6। ভাগ শেষ কত, 1। 1। এই যে ভাগফল যে 6, এটা আমি এখানে লিখবো। এখন ভাগশেষ এখানে যদি 0 হতো, ভাগশেষ যদি এখানে 0 হতো, তখন তো পেছনে কি বসাইতাম, 0। 0 বসাইতাম। ভাগশেষ 0 হলে তখন তার এই সংখ্যাটা 13 হইতো না, তখন না, এই সংখ্যাটা কত হইতো, 12। 12। 12 হইতো না? আর জি তখন স্যার। তো কি পেছনে 0 বসে যেত। এই ভাগশেষ 1 থাকার মানে হচ্ছে আরো একটি আছে, আরো একটি কি আছে, 5। 5। সেই 1 5-এর সাথে গুণন করে জাস্ট পিছনে বসাই দিব, এই কাজ, মানে ভাগশেষটা 5-এর সাথে গুণন করে পেছনে বসাই দিব। যেমন 5 × 11, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ছোট নাম্বার নিচ্ছি। 11-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 5.5 5। 5 পয়েন্ট কখনোই ভাগফলের অংশ না, পয়েন্ট অলওয়েজই ভাগশেষের অংশ। এটা নাম্বার সিস্টেমে অঙ্ক করার সময় আমি দেখাবো, ঠিক আছে? তো 11-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 5। 5। ভাগশেষ কত, 1। 1। ভাগশেষ 1 মানে কি, আরো একটি 5 আছে, একটি ওই 5 এক 5-এর সাথে গুণন করে পেছনে বসাই দিই। জি স্যার। 5 × 17, 17-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 8। 8। 8 ভাগশেষ কত, 1। 1। ওই এক 5-এর সাথে গুণন করে পেছনে বসাই 85। দিই। যদি ভাগশেষ না থাকতো তাহলে তো পেছনে 0ই বসতো। 5 × 13, 13-কে 2 দিয়ে ভাগ করলে, আচ্ছা এটা তো প্রথমে দেখছি। 6 5 × 31, এটাকে 31-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 15 15। ভাগশেষ কত, 1। 1। 1 ওই এক 5-এর সাথে গুণন করে পেছনে বসিয়ে দিব। 5 × 63, 63-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 31। 31 না? জি স্যার। 31 ভাগশেষ, ভাগ ভাগফল হচ্ছে 31, আর 31। ভাগশেষ কত, 1। 1। ওই এক 5-এর সাথে গুণন করে পেছনে বসে দিব। লাস্ট রুলটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন জি আসি আমরা পুরো বিষয়টা একটু অ্যানালাইসিস করে আসি, কাজ শেষ। দেখেন, এই যে 5-কে আমরা যখন ইভেন নাম্বারের সাথে গুণন করব তখন হয়তো এই রুলেই করার চেষ্টা করব সবাই, বা এই রুলেই করব। এবং 5-কে যখন অড নাম্বারের সাথে গুণন করব তখন আমরা এই নিয়মে করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি অড নাম্বারের সাথে এই নিয়মেই করব। বাকি যে দুইটা মেথড শিখলাম ওটা আমরা অন্য কারণে শিখছি, সে কারণে আমি পরে আসতেছি। এখন একটু এই 5 দিয়ে গুণন করে যে ফলাফল পেয়েছি, এই ফলাফলগুলোকে একটু অ্যানালাইসিস করি চলেন। এখানে দেখেন, এই যে এটাকে কি বলা হয়, 20, 60, 90, 160, 240, এগুলোকে কি বলা হয় বলেন? 10-এর গুণিতক। 10-এর গুণিতক। 10-এর গুণিতক বলা হয়, সেটা সত্য,
বাট এটা অ্যাকচুয়ালি কার গুণিতক? পাঁচের পাঁচের গুণিতক না, গুণিতক। গুণিতক না, পাঁচেরও গুণিতক, হ্যাঁ। পাঁচেরই গুণিতক বলতে হবে। মানে কোন এই সংখ্যাগুলোকে কি 5 দিয়ে ভাগ করা যাবে, তার মানে কি এই সংখ্যাগুলো কি 5-এর মাল্টিপল। এগুলো কার মাল্টিপল? পাঁচের। পাঁচের পাঁচের multiple। মাল্টিপল, এগুলোকে বলা হয় 5-এর মাল্টিপল। খেয়াল করে দেখেন এই মাল্টিপল গুলো কত দিয়ে শেষ হয়েছে? 0 দিয়ে। 0 দিয়ে শেষ হয়েছে। আর এখানে আমরা অড নাম্বারের সাথে যখন করছিলাম এই মাল্টিপল গুলো কত দিয়ে শেষ হয়েছে? 5 দিয়ে। 5 দ্বারা। দিয়ে শেষ হয়েছে। 5 দিয়ে। অর্থাৎ আমরা এই দুইটা অ্যানালাইসিস করে কি পেলাম, যে 5-এর মাল্টিপল হয় 0 দিয়ে শেষ হবে অথবা 5 দিয়ে। 5 দ্বারা শেষ হবে। এই দুটো দেখেন, এই যে এখানে সবগুলো 0 দ্বারা শেষ হয়েছে, আর এখানে কত দ্বারা শেষ হয়েছে? 5 দিয়ে। 5 দ্বারা। তো তো এই দুটো অ্যানালাইসিস করে আমরা বুঝলাম যে 5-এর মাল্টিপল কি দ্বারা শেষ হবে? 0 হয় আর 0 5 দিয়ে অথবা 5 দিয়ে। 5 দিয়ে। 5 দিয়ে শেষ হবে। তার মানে এই দুই ভাবে শেষ হবে। এখন প্রথমত প্রশ্ন আমার, যে 5-এর মাল্টিপল এই দুই ভাবে কেন শেষ হচ্ছে? 3 ভাবে হইলে কি সমস্যা ছিল, বা 4 ভাবে হইলে কি সমস্যা ছিল, বা 1 ভাবে হইলে কি সমস্যা ছিল, 2 ভাবে কেন হইল? দেখেন, পৃথিবীর সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কয়টা পাওয়া যায়? 0 আর 1। দুইটা না? এই 0 আর 1 না জি স্যার। রিমাইন্ডার? যে সকল সংখ্যাকে, ধীরে আস্তে বলতেছি, ধীরে আস্তে শোনেন, যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, যেমন এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, জি স্যার। এই সংখ্যাগুলো কি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে? এগুলো 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 2 দিয়ে ভাগ করলে কি হবে ভাগশেষ? 0। 0। যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, ওই সকল সংখ্যাকে 5 দিয়ে গুণন করলে তাদের মাল্টিপল কত দ্বারা শেষ হয়? 0 দিয়ে। 0 দ্বারা। 0 দিয়ে। 0 দ্বারা। আর এখানে দেখেন, যে সকল সংখ্যাকে, মানে যেই সংখ্যাগুলোকে, যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ, সরি, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হয়, হ্যাঁ, যে সকল সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 1 হয়। 1। এই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 1। 1। ওই সকল সংখ্যাকে 5 দ্বারা গুণন করলে তাদের মাল্টিপল গুলো শেষ হয় কত দ্বারা? 5 দিয়ে। 5 দ্বারা। 5 দ্বারা। দ্বারা। এই যে 5 দ্বারা। এই যে আমি এখানে দেখেন লিখে দিয়েছি। আসলে পৃথিবীর সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2টা পাওয়া যায়, তো এই কারণে 5-এর মাল্টিপলও 2টা দ্বারা শেষ হয়, 0 অথবা 5 দিয়ে। আর এই একই কারণে আপনি সেই ছোটবেলা থেকে মুখস্থ করে আসতেছেন, যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 অথবা 5 থাকে তাদেরকে কত দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করা যায়। আজকে আমরা কারণটা পড়লাম, ঠিক আছে? এই হচ্ছে কারণ। আচ্ছা, আজকে আর একটা ক্যালকুলেশন আগাবো, আর একটু ধৈর্য ধরবেন। দেখেন, তো এতক্ষণ আমরা শিখলাম কি? মাল্টিপ্লাইং বাই 5 উইথ এনি নাম্বার। এখন আমরা যেটা কত 3 কয় নাম্বার যে, আচ্ছা কয় নাম্বার থাকুক, এখন আমরা শিখবো হচ্ছে মাল্টিপ্লাইং বাই 25 with any নাম্বার। যে কোনো সংখ্যাকে 25 দিয়ে কিভাবে গুণন করা যায় সেটা এখন আমরা দেখি, চলেন। 25, আবারও আগের মতো একটু প্যাটার্ন দেখি আগে। 25 ইন্টু 4 কত? 100। 25 ইন্টু 16 কত? 400। 25 ইন্টু 36 কত? 900। 25 ইন্টু 48 1200। 25 ইন্টু 96 2400। আচ্ছা, এখানে কি প্যাটার্ন আছে সেটা আগে দেখি আসি। যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণন করার মানে হচ্ছে
ওই সংখ্যাটির 4/1 নিতে হয়। 4/4 4/1 মানে 4 দিয়ে ভাগ করা। 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? এক। 1 এবং তারপরে 2টা শূন্য বসাইতে হয়। ঠিক আছে, যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণন করার সময় ওই সংখ্যাটির 4/1 নিয়ে তারপরে 2টা শূন্য বসাইতে হয়। যেমন 16কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 4 4 এবং তারপরে 2টা শূন্য। 2টা শূন্য। 36কে 4 দিয়ে ভাগ করলে 9 ভাগফল কত? 9 9 এবং তারপরে 2টা শূন্য। 2টা শূন্য। 48কে 4 দিয়ে ভাগ করলে 12 এবং 12 তার ও শেষে 2টা শূন্য। 2টা শূন্য। দুইটা শূন্য। 96কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 24 24 24 এবং তারপরে কয়টা শূন্য? 2টা 2টা শূন্য। শূন্য। দেখেন 4 দিয়ে সহজে কিভাবে ভাগ করবেন? 2বার করে অর্ধেক করবেন। যদি 4 দিয়ে ভাগ করতে কষ্ট হয়, 96 কে অর্ধেক করলে কত? 48 আর 48 কে অর্ধেক করলে কত? 24। আচ্ছা, এখন প্যাটার্ন তো দেখলাম, কারণটা দেখি যে আসলে এরকম হওয়ার কারণ কি। 25 ইকুয়াল 100/4 লেখা যায় না? জি স্যার। জি যায়। 100 জি। ডিভাইডেড বাই 4 মানে কি? 25 1/4 ইন্টু 100। আচ্ছা, 1/4 ইন্টু 100 মানে কি? যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণন করা যে কথা, ওই সংখ্যাটিকে 1/4 এবং 100 দিয়ে গুণন করা একই কথা। যেমন 25 ইন্টু 72। প্রথমে এই 72 কে 1/4 দিয়ে গুণন করা উচিত। 1/4 দিয়ে গুণন করা মানে কি? 4 দিয়ে ভাগ করা। একে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 72-এর অর্ধেক 36, 36-এর অর্ধেক 18, তাই না? তো একে 72কে 4 দিয়ে ভাগ করলে কত? 18। এরপরে সেই 18কে কি দিয়ে গুণন করা উচিত? 100 দিন। 100 দিয়ে গুণন করা উচিত। তো 100 দিয়ে গুণন করলে কি হবে? পেছনে 2টা 2টা শূন্য শূন্য। চলে আসবে। আচ্ছা, এই গেল হচ্ছে এগুলোকে হচ্ছে কি 4 দিয়ে ভাগ করা যায়। যদি 4 দিয়ে ভাগ করা না যায় তখন কি হবে? যেমন 25 ইন্টু 37। 37কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত বলেন? 1 9 সরি ভাগফল 9 সরি ভাগফল ভাগফল 9 9। আচ্ছা ঠিক আছে, ভাগফল আচ্ছা। কত? 9। আর ভাগশেষ কত? 1 ভাগশেষ 1 মানে আরো একটি 25 আছে, ওই 1/25-এর সাথে গুণন হয়ে পিছনে বসে যাবে। জি স্যার। এইগুলো পারার জন্যই তো আমরা লাস্টে 5-এর এই নিয়মটা দেখে আসছি একটু আগে। 25 ইন্টু 61। 61কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 15 15। ভাগফল 15। ভাগশেষ কত? 1 1 1। সেই 1 25-এর সাথে গুণন করে কোথায় বসবে? পিছনে। পেছনে। আরো একটা 25 ইন্টু 85। 85কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 21 4 21-এ 84 না? 4 84 ভাগশেষ 1 মানে আরো একটি 25 আছে, ওই 1 25-এর সাথে গুণন করে পেছনে বসাই দিব। 25 ইন্টু 46। 46কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 11 11। 11 ভাগশেষ কত? 2 2 2। ভাগশেষ 2 মানে কি? 2টি 25 অতিরিক্ত আছে, ওই 2 25-এর সাথে গুণন করে 50 পেছনে বসাই দিব। 50 25 ইন্টু 62। 62কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 15 15। 15 ভাগশেষ 2 2 মানে 2টি 25 50 আছে, ওই 2 25-এর সাথে গুণন করে কোথায়? পেছনে বসিয়ে শেষ। দিব। 25 ইন্টু 98। 98কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 24। 4 24-এ 96। ভাগশেষ 2 মানে 2টি 25 অতিরিক্ত আছে, সেই 2 25-এর সাথে গুণন করে পেছনে বসিয়ে দিব। 50 25 ইন্টু 47। 47কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 11 11। ভাগশেষ কত? 3 ভাগশেষ 3 মানে কি? 3টি 25 এখন অতিরিক্ত, ওই 3 25-এর সাথে 75 গুণন করে পেছনে। কোথায়? 75 পেছনে বসে দিব। এখন ভাগশেষ কি 3-এর চেয়ে বেশি পাবো? পৃথিবীর সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কি 3-এর চেয়ে বেশি ভাগশেষ পাওয়া সম্ভব? না না। তো না। আমার তো
তো আর কষ্টও নাই তাহলে। 25 ইন্টু 63, 63 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 15। 15 ভাগশেষ কত? 3। 3 সেই 3 25-এর সাথে গুণন করে পেছনে বসায় দিব। 25 ইন্টু 75, 75 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 18 18। ভাগশেষ কত? 3। 3 সেই 3 25-এর সাথে গুণন করে পেছনে বসায় দিব। 75 বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার জি এখন পৃথিবীর সকল সংখ্যাকে 25 দিয়ে এভাবে গুণন করব। এবার এখানে একটু অ্যানালাইসিস করি। দেখেন 5 সেটটা একটু কষ্ট করে সময় নিয়ে শিখেছি, এখন কিন্তু আর সময় লাগবে না, আরো সময় লাগবে না, যত সামনে যাব সময় কম লাগবে। এখন এখানে একটু অ্যানালাইসিস করেন যে 5-এর মাল্টিপল 25-এর মাল্টিপল কয় ভাবে শেষ হচ্ছে। দেখেন 00 দিয়ে শেষ হচ্ছে, জি স্যার আর কি দিয়ে শেষ হচ্ছে? 25 25 25 দিয়ে, 25 দিয়ে 50 দিয়ে 50 দিয়ে, 75 দিয়ে 75 দিয়ে। 75 এখন কথা হচ্ছে 25-এর মাল্টিপল 4 ভাবে কেন শেষ হলো? কারণ পৃথিবীর 1 সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4টা পাওয়া যায়। জি স্যার 0, 1, 2 2, 3 3। যে সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, ওই সকল সংখ্যাকে 25 দ্বারা গুণন করলে 25-এর মাল্টিপল কত দ্বারা শেষ হয়? 00 দিয়ে। যে সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়, ওই সকল সংখ্যাকে 25 দ্বারা গুণন করলে 25-এর মাল্টিপল কত দ্বারা শেষ হয়? 25 25 দ্বারা 25 দিয়ে। যে সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হয়, ওই সকল সংখ্যাকে 25 দ্বারা গুণন করলে ভাগশেষ কত দ্বারা 50 মাল্টিপল কত দ্বারা শেষ হয়? 50। যে সকল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়, ওই সকল সংখ্যাকে 25 দ্বারা গুণন 75 করলে তাদের মাল্টিপল শেষ হয় 75 দ্বারা 75। এই 4 ভাবে, অর্থাৎ পৃথিবীতে যত 25-এর মাল্টিপল আছে সব এই 4 ভাবেই শেষ হবে। তাই 25-এর মাল্টিপলের 5-এর মাল্টিপল চেনার নিয়ম যেরকম ছিল, একটা সংখ্যার শেষের ডিজিট যদি 0 অথবা 5 থাকে তবে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 25-এরটার নিয়ম কি হওয়া উচিত? একটা সংখ্যার শেষের যদি 2টা ডিজিটকে যদি 25 দিয়ে ভাগ করা যায়, তবে সংখ্যাটি এখান থেকে বগুড়া পর্যন্ত হইলেও তাকে 25 দিয়ে ভাগ করা যাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার কারণ কি জি শেষের 2টা ডিজিট কার মাল্টিপল? 5 25-এর মাল্টিপল। 25 ঠিক আছে, আমি একটা জাস্ট বলে দিচ্ছি, আর 2 মিনিট সময় দেন। এটা আপনারা নিজেরা জাস্ট করে আসবেন, মানে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আর কি। মাল্টিপ্লাইং বাই 125 উইথ এনি নাম্বার। আগে আমরা বেসিক গুলো এক জায়গায় আলাদা আলাদা ভাবে শিখি, এরপরে সব আমরা ডালপালা বের করবো এখান থেকে। মাল্টিপ্লাইং বাই 125 উইথ এনি নাম্বার, যে কোনো সংখ্যাকে 125 দ্বারা কিভাবে গুণন করা যাবে। তো দেখেন আমি প্রথমে এখন লজিকটা বলে দিচ্ছি। 125 মানে কি? 1000 ডিভাইডেড বাই 8। 125 ঠিক আছে, 1000 ডিভাইডেড বাই 8, 1000 ডিভাইডেড বাই 8 মানে কি? 1/8 ইন্টু 100 1000। যে কোনো সংখ্যাকে 125 দিয়ে গুণন করার মানে হচ্ছে ওই সংখ্যাটিকে 1/8 দিয়ে গুণন করা এবং 1000 দিয়ে গুণন করা। ঠিক আছে, যেমন 125 গুণন 48 কত হওয়া উচিত? এই 48-কে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে কত হবে? 6 6। 6 এবং সেই 6-কে কি দ্বারা গুণন করা উচিত? 1000 1000। দ্বারা 1000 দ্বারা গুণন করলে পেছনে কয়টা শূন্য আসবে? 3টা। ওই যে শুরুর দিকে দেখেন আমি লিখেছিলাম, কোথায়? এই যে মনে পড়ে, 1 সেকেন্ডে লিখছিলাম তাই না? 125 গুণন 73। 73-কে কত দ্বারা ভাগ করতে হবে? 8 8 দিয়ে। দ্বারা 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 9 9। ভাগশেষ 1 1 1। সেই 1 125-এর সাথে গুণন করে পেছনে না? 125 জি স্যার
তো বিষয় হচ্ছে প্র্যাকটিস করলে সবসময় আপনি লিখতে পারবেন। আর তো এখানে তো 125, ভাগফল 8 রকমের হবে। হ্যাঁ ভাগফল 8 রকমের হবে, ঠিক আছে, অর্থাৎ 125-এর মাল্টিপল শেষ হবে 8 ভাবে, 8 ঠিক আছে। অর্থাৎ একটা সংখ্যার শেষের 3টা ডিজিটকে যদি 125 দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটিকে কত দিয়ে ভাগ করা যাবে? 125 দিয়ে। এখন এইটার অনেকগুলো নাম্বার নিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করে আসবেন, অনেকগুলো নাম্বার নিয়ে। আমি জাস্ট রুলটা বলে দিলাম, ওকে, কাজ শেষ, নতুন করে কিছু দেখবো না। এখানে আরেকটু কথা আমি বলে দেই, আসেন শুরুতে আসেন। এই যে 5-এর ক্ষেত্রে দেখেন, না এটা আমি আগামী ক্লাসেই বলবো নি, এখন আর বুঝবেন না হয়তো, আর একটু লম্বা আলোচনা হয়ে যাবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, হ্যাঁ। আগামী জি স্যার। মঙ্গলবার রাত 9টা 30-এ ক্লাস হবে। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই গ্রুপে ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে, আজকে যেভাবে দিয়েছি ওই একই ভাবে, ঠিক আছে। অ্যাড করে দিন। আচ্ছা, অ্যাড করে দিব। এখন বলেন, কারোর কোনো প্রশ্ন আছে কিনা আরো? স্যার আপনার এই লেখার নোটটা কি এভাবে আলাদাভাবে দেওয়া হবে? আলাদাভাবে এটা তো থাকবে, এই ভিডিওটা তো থাকছে, সিক্রেট গ্রুপে থাকছে, যদি কোনো রকম সমস্যা না হয় ফেসবুক আইডিতে। আর এটা তো আমি আপলোড করব না, করবে ম্যানেজার, তার আইডিতে যদি কোনো সমস্যা না থাকে বা না হয় ভবিষ্যতে, এটা থাকবে, যতদিন ইয়ে আছে ততদিন থাকবে এটা, ঠিক আছে, এই স্যার লেখাগুলো গুগল থাকবে। ড্রাইভে দিলে ভালো হতো না? তাহলে ফেসবুকে সমস্যা হলেও এখান থেকে যেত না। ড্রাইভে ওভাবে এখন পর্যন্ত দেওয়া হয়নি, বা ওটা হয়তো কিরকম হবে, তো এইভাবে আগে দেখতে থাকেন কেমন হয়, ঠিক আছে, আপাতত কিছুদিন দেখতে থাকেন, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত সমস্যা হয়নি, ঠিক আছে, এই 13টা ব্যাচ শেষ করে আসলাম, এখন পর্যন্ত সমস্যা হয়নি, আশা করি সমস্যা হবে না। যদি ইনকেস কোনো সমস্যা হয়, সমাধানও করা যাবে অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আজকে জি এই স্যার। পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।